আচ্ছা, গত ক্লাসে ধরেন আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আমরা ওয়েবসাইট এন্ডে আমরা আসলে মূলত সিআর অডিট করি, মানে এই তিন ধরনের অডিট বা অ্যানালাইসিস করি, সেখান থেকে রিপোর্ট জেনারেট করি, সেখান থেকেই হাইপোথিসিস বানাই, সেখান থেকেই মানে ইমপ্লিমেন্টেশন করি, সেখান থেকেই তো আমরা হচ্ছে গতদিন জাস্ট ওয়েবসাইটের এই সাইডে একটা টপিক দেখেছিলাম যে ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হওয়া উচিত এবং একটা ল্যান্ডিং পেজে কি থাকা উচিত, আরো ল্যান্ডিং পেজ নিয়ে আরো বা প্রোডাক্ট পেজ নিয়ে আরো কথাবার্তা বলা হবে আর কি। আজকে ধরেন আমাদের এটা আমরা করেছিলাম, আজকে আমাদের ইয়া হবে যে ওয়েবসাইটের একটা বিগ ফ্যাক্টর ফর কনভার্সন, সেটা হলো যে ওয়েবসাইটের স্পিড। একটা ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড হলো 1 থেকে 3 সেকেন্ড, কোনো কথা নাই, 1 থেকে 3 সেকেন্ডই হতে হবে, এর মধ্যে কি কোনো কথা নাই। বাট কোনোভাবেই 5 সেকেন্ডের উপরে যাওয়া যাবে না। তাহলে আমাদের অডিটের একটা অংশ যে আমাদের দেখতে হবে ওই ওয়েবসাইটের স্পিড কেমন, এবং যদি ইয়া না থাকে তাহলে এখানে আমাদের ডেভেলপারের হেল্প নিতে হয়। সো আমরা রিপোর্ট গুলো জেনারেট করে ডেভেলপারকে পাঠিয়ে দেবো যে ভাই, এই হলো আমার অবস্থা, তুমি একটু চেক করে স্পিডটাকে অপটিমাইজ করে দাও, যেহেতু আমরা এটা পারবো না, তাই না? এখানে কিছু বিষয় আমাদের জানলেও হয়, না জানলেও হয়, তারপর আমরা যতটুকু পারি দেখবো। একটা ডেটা বলতেছে যে যদি ওয়েবসাইটের স্পিড 3 সেকেন্ডের বেশি হয় তাহলে 40% মানুষ ওই ওয়েবসাইট থেকে লিভ করে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তার মানে আপনি টাকা দিয়ে 100 জন লোকরে আনছেন, আনার পরে আপনি দেখলেন তারা এসে দেখলো যে একটা ওয়েবসাইটের স্পিড, লোডিং টাইম 3 সেকেন্ডের উপরে, ওই 100 জনের মধ্যে 40 জন চলে যাবে। তো 100 জনরা আনতে যদি আপনার $100ও খরচ হয়, $40 কিন্তু জায়গায় লস হয়। কথাটা বুঝতে পারছেন? তার মানে ভেরি ইম্পর্টেন্ট থিং যে ওয়েবসাইটের স্পিড, এটা 3 সেকেন্ডের মধ্যেই আমাদের রাখতে হবে। আরেকটা স্ট্যাটিস্টিক্স বলতেছে, এগুলো কিন্তু সব ডাটা ভাই, আপনারাও অনলাইনে খুঁজলে পাবেন আর কি, যে কোন ওয়েবসাইটের স্পিড যদি কোন ওয়েবসাইটের স্পিড বা লোডিং টাইম যদি 5 সেকেন্ডের উপরে হয় বা 5 সেকেন্ড হয়, তাহলে ওই ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যায় 90%। কথা বোঝেন কিন্তু, মানে বাউন্স রেট কি জিনিস সেটা হয়তো আমরা পড়বো না, শুধু আমরা এতটুকু জেনে রাখি যে বাউন্স হলো যে মানে কোনো একটা মানুষ আপনার ওয়েবসাইটে এসে ওই ওই পেজ থেকেই বাউন্স করে আর কি। মানে অন্য কোনো পেজ আর ভিজিট করে না, বা 1-10 সেকেন্ড ধরে আপনার ওয়েবসাইটে থাকলো না, মানে আইসাই আইসাই ওই পেজ থেকেই লিভ করে। তাহলে আপনি চিন্তা করে সরি তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একটা ওয়েবসাইটের স্পিড কনভার্সন রেটের জন্য কতটা ইম্পর্টেন্ট। কারণ 40 জন মানুষ যদি আইসা আপনার চলে যায়, 40 জন মানুষ যদি 3 সেকেন্ডের উপরে যদি হয়, 40 জন মানুষ যদি চলে যায়, তাহলে কিন্তু ধরেন আপনি যে 100 জনে ধরে রাখছেন যে 3টা করে কনভার্সন হয়, তো 40 জন তো চলেই গেল ভাই, আর থাকলো 60 জন। এই 60 জনের মধ্যে আবার এই 60 জনের 3% কত, সেই কয়টা কনভার্সন। সো ওয়েবসাইট স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদের মাথায় রাখিতে হবে। এখন আমরা একটু ওয়েবসাইটের স্পিড দেখার জন্য এই টুলগুলো সবগুলোই ফ্রি, হ্যাঁ। সো আমরা একটু দেখার চেষ্টা করি। এই আমরা ধরো যে কোনো একটা, তুমি যে কোনো ওয়েবসাইট বা আপনারা আজকে যেভাবে হোমওয়ার্ক করেছেন ঠিক এভাবেই করবেন আর কি। আমরা ধরেন এই ওয়েবসাইটটার স্পিডটা একটু দেখার চেষ্টা করি, দেখি কেমন বা কিভাবে আমরা রিপোর্টটা দিব আর কি। আমরা দেখি এটার কি অবস্থা। এটা এশিয়া ফেশিয়া থেকে, যেহেতু এশিয়া অঞ্চলের লোক, এশিয়াই করেন আর কি, যেহেতু বাংলাদেশে চলে এই ওয়েবসাইট, বাংলাদেশে করতে হলে আরো ভালো হতো। আমরা একটু দেখি, পাশাপাশি আমরা এই টুলগুলো অ্যাড করে ফেলি, মানে ইয়ে করে ফেলি পাশাপাশি। কি ব্যাপার ভাই, মাইন্ড খাস? ও রেজাল্ট দিছে। এশিয়া থেকে লোড টাইম হচ্ছে
2 সেকেন্ড। আমরা যদি একটু ধরো এই নর্থ আমেরিকায় যাই, দেখি এখানে একটু দেখি আমি। আচ্ছা, এইটা কোথা থেকে টেস্ট করবেন জানেন? এটা হচ্ছে যে আপনার ওই কোম্পানির বিজনেস যে রিজনে বা যে দেশে, ওই দেশের অনুযায়ী হচ্ছে যে একটু টেস্টটা করবেন আর কি। দেখবেন যে আমরা এখানে করলে হয়তো একটু বেশি পেতে পারি, ধারণা বেশি পেতে পারি আর কি, হ্যাঁ। কিন্তু এশিয়ার ক্ষেত্রে আবার ঠিক আছে আর কি। তো এইটা একটু দেখতে হবে আর কি, হ্যাঁ? এটা হচ্ছে যে দেখি, হ্যাঁ, এখানে দেখেন একটু বেশি লেগেছে আর, বাট এটা হচ্ছে ইয়া আর কি, হ্যাঁ, এটা সহনীয় আর কি, হ্যাঁ, সহ সহনীয় আর কি, হ্যাঁ, সহ সহ সো এটা আমরা ধরেন এটারও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, হ্যাঁ। আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, ঠিক আছে। এটার আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, নিয়ে ধরো আবার এটা হচ্ছে যে 2-3টা ইসে চেক করবেন। কারণ অনেক সময় হচ্ছে এগুলো ধর ফ্রি টুলস তো বা অনলাইন এরিয়া, তো এই জিনিসগুলো ধর অনেক সময় ইয়া হবে আর কি, হ্যাঁ? তো এই জিনিসগুলো সুন্দর করে স্ক্রিনশট গুলো এভাবে নিয়ে ধরেন যে নিয়ে রাখলেন আর কি, ধরেন ধরেন নিয়ে রাখলেন। এরপরে ধরেন আমরা সেম ইয়াটারে একটু এখানে দিয়ে দেখি কি অবস্থা। আমরা একটু এখানে দিয়ে দেখি, পাশাপাশি আমরা একটু পাশাপাশি আমরা এখানে একটু দিয়ে রাখি। তো দেখলেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এই টুল আর এই টুলটা সেম টাইপ অফ টুল, হ্যাঁ। এই টুল আর এই টুলটা সেম টাইপ অফ টুল। আর এই টুলটা হচ্ছে যে ধরেন একটু ওই ডেভেলপার সেন্ট্রিক টুল আর কি, হ্যাঁ। ডেভেলপার সেন্ট্রিক টুল বলতে হচ্ছে যে একটা ওয়েবসাইটের আসলে স্পিড ডিপেন্ড করে যে এই 6টা ইসের উপরে। দেখবেন যে এটা ধরেন আমরা যদি নাও বুঝি, তাও আমরা ভেস্তে যাইতে পারবো, বাট এটা ডেভেলপাররা বোঝে। তো মূলত একটা ওয়েবসাইটের তোমার কি বলে যে স্পিডটা আসলে যে 6টা ইসের উপরেই মেজার করা হয় আর কি। তো যখন এটা ডেভেলপাররা দেখে, তখন আসলে ও বুঝতে পারে আর কি। যেমন ধরেন যে ও যেমন ওই যে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এখানে পেইন্ট বলতে আসলে লোড টাইম, লোডিং হওয়াটা আসলে মানে যখন আমরা একটা, যেমন আমরা রিফ্রেশ দিলাম, ও কিন্তু আসতেছে যে খুব দ্রুত এসে গেল, তার মানে ও আসলে পেইন্ট হলো। ভিউ পোর্টে ভিজুয়াল হলো, ভিউ পোর্ট মানে হচ্ছে উইন্ডোতে ভিজুয়াল হলো। এই যে ভিজুয়াল হওয়া, কিন্তু ভিজুয়াল হতে হলে একটা ওয়েবসাইটের কি থাকে, এর ব্যাক এন্ডে কি ভাই আছে, এর ব্যাক এন্ডে লেআউটটা তৈরি করা হয়েছে কি দিয়ে, এইচটিএমএল দিয়ে। এই ফন্টের কালার টালার কেমন কি হবে, মানে একটু কালারফুল করা হয়েছে, বা আমরা যে ওয়েব অ্যানালিটিক্স কোর্সে বলতে একটু ঢকে আনা হয়েছে আমাদের যশোর অঞ্চলের ভাষায় বা কুষ্টিয়া অঞ্চলের ভাষায়, একটু ঢক বৃদ্ধি করা হয়েছে, চেহারা সুন্দর করা হয়েছে সিএসএস দিয়ে। আর এটা কতটা ইন্টারেক্টিভ, আমরা ক্লিক করলে যে অ্যাড টু কার্ট বাটন চলতেছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, তাই না? তার মানে প্রথম যে আমরা যে যখন ওয়েব অ্যানালিটিক্স ডোম রেডি টেডি বলছি না, ডোম টোম গুলো যখন ইয়া হয় আর কি, তার মানে হচ্ছে এইচটিএমএল কোড গুলো এক্সিকিউট হয়, এর এইচটিএমএল সিএসএস কোড গুলো, দেন হচ্ছে যে এর ইয়াগুলো হয় কি বলে, অন্যান্য যে এলিমেন্ট গুলো থাকে, যেমন ইমেজ একটা এলিমেন্ট, এই বা এগুলো একটা এলিমেন্ট, আমরা এগুলো কিন্তু জানি ওই থেকে, যেমন এটা একটা এলিমেন্ট, এটা বাটন একটা এলিমেন্ট, তাই না? এগুলো প্রত্যেকটা একটা এলিমেন্ট। সো ওয়েবসাইটের এই যে তার মানে হচ্ছে, যেমন ধরেন আমরা যদি এরকম বলি যে তার মানে এই ওয়েবসাইট, এগুলো আপনারা একটু পড়ালেখা করেন আরো ক্লিয়ার হবে, বাট আমি যতটুকু পারি চেষ্টা করছি। বাট এগুলো যদি আমরা নাও জানি, তারপরও হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এটা জাস্ট ডেভেলপারকে জাস্ট আপনি এটা কপি করে দিবেন, ডেভেলপার বুঝে ফেলবে যে ওর কি আসলে করা উচিত। কিছু আসলে করার থাকে না, সেগুলো আমি আসতেছি, ওই কয়েকটা জিনিস করলেই হয়ে যায়, স্পিড বেড়ে যায় আর কি। আর হোস্টিংটা ভালো হতে হয় আর, বুঝতে পারছেন? যখন এই জিনিসগুলো করার পরও ভালো হয় না, তখন হোস্টিংটা চেঞ্জ করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, লার্জেস্ট কন্টেন্ট ফুল পেইন্ট মানে লার্জেস্ট যে কন্টেন্ট গুলো থাকে, যেমন ধরো তোমার ইমেজ, টেক্সট, এইগুলো এইগুলো হচ্ছে কত তাড়াতাড়ি
এক্সিকিউট হচ্ছে, মানে লোড হচ্ছে, সেটাই হচ্ছে লার্জেস্ট কন্টেন্ট ফুল পেজ। সো এটা ডিপেন্ড করে, তার মানে কি, তো ডেভেলপার যখন এটা দেখবে যে ও তার মানে এইটার টাইম এইখানে গ্রিন আছে, এটা মানে লাল হয় নাই, কিন্তু এই ভদ্রলোক আমাদের একটা ওয়ার্নিং দিছে, তার মানে এই পাশে থাকলে হয়তো ভালো হতো, তাই না? তখন হচ্ছে ও চিন্তা করে যে ও তার মানে তখন ও চিন্তা করে যে এই পেজে আসলে যে ইমেজ টিমেজ গুলো ব্যবহার করা হয়েছে ওই ইমেজ গুলোর সাইজ টাইজ কেমন, সেই ইমেজ টিমেজ গুলো একটু অপটিমাইজ করতে পারে। এরপরে ধরো এখানে বিভিন্ন ধরনের ফন্ট টন্ট গুলো আসে, এই ফন্ট গুলো কিছু প্রিলোড ফন্ট আছে যেটা আরেক জায়গা থেকে হয়, আবার অনেক সময় কোডিং টোডিং গুলো থার্ড পার্টি কোনো জায়গা থেকে এক্সিকিউট হয়, অথবা সিএসএস ফাইল বেশি থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট ফাইল মিনিফাই করতে হতে পারে, এই জিনিসগুলো করেই আসলে ছোট করা হয় আর লার্জেস্ট কন্টেন্টফুলের ক্ষেত্রে মেইনলি আসলে ইমেজ টিমেজ গুলো যেগুলো ব্যবহার করা হয়েছে অতিরিক্ত ওইগুলোকে অপটিমাইজ করার চেষ্টা করে। তো ওয়ার্ডপ্রেসে ইমেজ অপটিমাইজেশনের জন্য অনেকগুলো টুলস আছে, শপিফাইতেও এরকম আছে। এটা আসলে আমরা করব না, বাট আমরা এই ছোটখাটো কাজগুলো আমরাও করে ফেলতে পারি যদি খুব বেশি ইয়া না হয়। আর যখন দেখা যাচ্ছে ফুল লেআউটই আমার চেঞ্জ করা লাগছে তখন দেখা যাচ্ছে ডেভেলপারকে এটাও ঢুকাই দিবেন। আর না হলে এই যেগুলো আপনি ইয়া টিয়া গুলো করে ইমেজ টিমেজ গুলো অপটিমাইজ গুলো আপনি নিজেই করতে হবে। যে ডাব্লিউপি রকেট নামে একটা ইয়ে আছে না, তারপরে হচ্ছে যে ইমেজের জন্য আরো দুই তিনটা আছে, কিছু আছে ফ্রি ইমেজ অপটিমাইজার, তারপরে কিছু আছে ইয়া, এই জিনিসগুলো ওয়ার্ডপ্রেস আপনি করে ফেলতে পারেন। শপিফাইয়ের ক্ষেত্রে হয়তো পেইড টেড আছে, এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে মানে যেগুলোতে টাকা লাগবে ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি তোমার ডেভেলপার দিয়ে এটা করে দাও, তাহলে হচ্ছে আমি এটা ইয়া করতে পারবো। আর বুঝতে পারছেন? অনুরূপভাবে যে ইন্টারেকশন টু নেক্সট পেইন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখবেন যে তোমার হচ্ছে যে ইয়া হয় যে যখন ধরো যে কোন একটা বাটনে ধরো আমি ক্লিক করলাম, তো ইন্টারেকশন টু নেক্সট পেইন্ট মানে কি? যে নেক্সট লোড হতে কত সময় নিচ্ছে ইন্টারেকশন। আমরা ইন্টারেকশন মানে কি, ফেসবুকের ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার মানে ইন্টারেকশন করা। আর এটা এই ওয়েবসাইটের ক্ষেত্রে কি ইন্টারেকশন করা মানে তুমি এটা হয়তো খানিক সময় ধরে আছো অথবা এই বাটন গুলোতে ক্লিক করতেছো, এইগুলো হচ্ছে একটা কন্টেন্টে ইন্টারেকশন, তাই না? ইন্টারেকশন ইকুয়াল টু কিন্তু তোমার ক্লিক হতে পারে, তুমি একটা কোনো ভিডিও 5-10 সেকেন্ড ধরে দেখতেছো সেটা হতে পারে, কোনো একটা বাটনে ক্লিক হতে পারে, এইগুলোই হচ্ছে ইন্টারেকশন। ফেসবুকের ক্ষেত্রে তুমি লাইক দিতে পারো, শেয়ার দিতে পারো, কমেন্ট করতে পারো, এইগুলো হচ্ছে যে ওই কন্টেন্টের প্রতি ইন্টারাকশন। তো তুমি যখন কোনো একটা ইন্টারাক্ট করো এর পরবর্তী নেক্সট পয়েন্ট হচ্ছে সে কত সময় নেয়। তার মানে একটা বাটন ক্লিক করার পরে এই যে আমি এটা ক্লিক করলাম এই দেখেন ঘুরতেছে, সে কত সময় নিল, নেক্সট পেইন্ট হতে কত সময় নিল, এটার উপরেও ডিপেন্ড করে। যেমন একটু একটু তো সময় নিল, এটা কি অবস্থা খারাপ, এটা প্রায় লালের কাছে চলে গেছে, তার মানে কিন্তু এর একটু ঘাপলা আছে। তো এইটা হয়তো মানে মিনিমাইজ করতে আমরা পারবো না, ডেভেলপার বুঝতে পারবে, তাই না? এরপরে হচ্ছে এই যে কিউমিলিটিভ কিউমিলেটিভ লেআউট শিফট। তার মানে হচ্ছে ধরেন আমরা যখন এই যে ইয়া করি, যেমন ধরেন যে আমরা যখন কোনো একটা ইমেজে ক্লিক করি, কোন একটা বাটনে ক্লিক করি, যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করি, তখন কিন্তু ও আমাদেরকে আরেকটা সাকসেসফুল পেজে নিয়ে যায়। তার মানে কিউমিলেটিভ মানে কি, ওয়ান বাই ওয়ান বা পর পর এরকম না ব্যাপারটা। তার মানে হচ্ছে এই যে আমি এখানে ক্লিক করলাম পরের পেজটা আসতে, এর মাঝখানে সে কতটা টাইম নিল বা কতটা ওই ইয়া শিফট করলো। মানে ধরেন যে যখন আমি একটা বাটনে ক্লিক করতেছি, এই বাটনটা আমার ডাটাবেজে হিট করতেছে, তারপর সেখান থেকে একটা মানে ধরো আমি ব্রাউজার টু সার্ভিসে দিই, ব্রাউজার টু সার্ভার রেসপন্স হচ্ছে, দেন সে কিন্তু পরের পেজটাতে যাচ্ছে, এই টাকাতে কতটা সময় নিল। এই জিনিসগুলো ধরেন আমরা আলোচনা না করলেও হয়, তারপরেও একটু করা আর কি, মানে এই জিনিসগুলো আমার তো না জানলেও হয় আর কি। বুঝতে পারছেন বস? না জানলেও হয়। তো এই জায়গাগুলোতে মোটামুটি আমাদের একটু কাজ করতে হয় আর কি। ফার্স্ট কন্টেন্টফুল পেইন্টটা আমি ভুলে গেছি ভাই, একটু দেখে নিন তো। মানে একটু আমরা এই যে গুগলে সার্চ দিলেই পাবেন, সুন্দর করে এখানে সার্চ দিয়ে দিবেন যে হোয়েন ইউজার ফার্স্ট নেভিগেট টু পেজ হোয়েন এনি, ও আচ্ছা, তার মানে হচ্ছে যে আহ, আহ, এটা তো হচ্ছে লাস্ট পর্যায়ে করবো, মানে ওই পেজটা পুরো লোড হতে ইমেজ টেক্সট যা যা আছে যতটা সময় নেয় সেটা, বা যতটা সময় নেয় না, কত কুইকলি নেয়, যে যত কুইকলি নেয় ওই পেজের স্পিড তত ভালো, ওই মানে ওই ওয়েবসাইট তত ভালো পারফর্ম করে, ওই ওয়েবসাইটের ওই তোমার ইয়াও হবে, ওই 40% মানুষ লিভও করবে না, 5 সেকেন্ডের উপর হলে 90% মানুষ 90% বাউন্স রেট ইনক্রিজ হবে না। তার মানে ও তত ভালো পারফর্ম করে। তো এটা কত কুইকলি করে সেটা হচ্ছে এটা করে, যেমন ওর 2.7 সেকেন্ড এরকম টাইপের একটা টাইম নিছে আর কি টোটালটা লোড হতে। কারণ কি দেখেন এই বেটার পেজও দেখেন 5 পয়েন্ট এত মেগাবাইট, তার মানে এখানে পেজ ইমেজ সাইজ টাইজ গুলো কমাইলেই এই জিনিসগুলো আরো কমিয়ে আনা যায় আর কি। বুঝতে পারছেন?
দ্যাটস ইট আর কি। এই আর কি। সো আর এটা হলো যে যখন আমরা কোনো একটা পেজ, এটা হচ্ছে, এই চারটা হচ্ছে মেইনলি, হ্যাঁ দেখবেন যে আহ যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আগে কাজ করেছেন বা এখন করেন, অথবা এগুলো করার দরকার নেই, বা ম্যাক্সিমাম বিভিন্ন ডকুমেন্ট গুলো পড়বেন যে ওয়েবসাইট স্পিড আসলে কিসের উপর ডিপেন্ড করে, তখন দেখবেন যে এই চারটাকে ওরা সব থেকে বেশি গুরুত্ব দেয়, এই দুটো একটু পাও, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো যে তুমি যখন কোনো একটা পেজ দাও আর কি, কোনো একটা পেজ যখন আমরা হচ্ছে যে সার্চ দিই বা ওইটা আসে, এই যে দেখেন প্রথম, কিন্তু প্রথম দেখেন ওই যে ওইটুকু আসলো, এরপরে দেখেন ইমেজ আসলো, তার মানে ফার্স্ট, এই যে এইটা কি বলে যে ফার্স্ট কন্টেন্ট পেইন, মানে ফার্স্ট কন্টেন্ট লোড হয়, পেইন বলতে এখানে লোড হয় ফার্স্ট, মানে একটা যে কোনো পেজ, তুমি ওয়েবসাইটে যে কোনো পেজ তুমি যদি হচ্ছে যে দাও, মানে রিকোয়েস্ট করো, তার মানে ব্রাউজার থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট গেল, এটা ওই পেজের ধরেন 30% অংশ বা 40% ওইটা কত আগে আসছে আর কি, সেটা এটা আর কি। এই চার্টের ফার্স্ট ইনপুট দিলে একটু দেখে নিয়েন, ফার্স্ট বাইট মানে হচ্ছে যে ওই ব্রাউজার থেকে যখন সার্ভারে গেলে ওই ফাইলগুলো যখন এই ব্রাউজারে লোড হয় কত তাড়াতাড়ি আসতেছে এটা আর কি। যাই হোক, এই সাইটটার উপর ডিপেন্ড করে, তার মানে আমাদের এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা ভালো, এটা মানে এই দুটো বাদ দাও, এইটা ভালো আছে, এই দুটো একটু, তার মানে এই দুটো যদি কমানো যায় তাহলে হয়তো আরো কমানো যায়। তো এইটা আপনি যত কমাবেন তত আপনার হবে, মানে কি বলে, ওয়েবসাইটের স্পিড তত বাড়বে, আর ওয়েবসাইটের স্পিড যত বাড়বে ওই 40% মানুষকে বস আমরা হারাবো না, ঠিক না? ওই 40% মানুষকে আমরা আর হারাবো না। ধরেন ধরেন আপনি একটা সিম্পল হিসাব চিন্তা করে দেখেন যে 100 জন আসলে এক থেকে 2 জন বা ম্যাক্সিমাম 3 জন কনভার্ট হয়। তো 100 জন আমি $100 দিয়ে নিয়ে আসলাম, প্রথমে যদি 40 জন চলে যায় তাহলে আমার $40 লস। এইবার ওই 60 জনের 3% কত? 63%, এত কিন্তু আপনার কনভার্সন, বুঝতে পারছেন? সো এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মোবাইল এবং ডেস্কটপ দুই জায়গাটাই দেখেন, যেমন মোবাইলে ডেস্কটপে আর একটু বেশি হয়েছে, ডেস্কটপে আবার এটা দেখে ভালো আছে, ঠিক আছে, এটা ভালো, এটা ভালো, এইটা আর এটা একটু খারাপ আছে। তার মানে এইটা খারাপ তোমার কমাতে হবে, কমাতে তুমি তখনই পারবা, কারণ এই জায়গা তো ভাই 5 MB, মানে 5 MB, মানে প্রায় 5 না, প্রায় 6 MB, এইটা দেখা যাচ্ছে আপনি আর 2 কমে 4 MB করে ফেলেন। তো ই কমার্স ওয়েবসাইট গুলোতে করা খুব টাফ, যেমন এই মেটায় যে আমরা পরবর্তী অ্যানালাইসিস করে দেখব যে এটার আদৌ দরকার আছে কিনা, কারণ এখানে দেখেন অনেকগুলো ইমেজ ব্যবহার করছে, এই সমস্ত, আর এই ইমেজ গুলো তো আসলে আমাকে ব্যবহার করতেই হবে। এছাড়াও তুমি অপটিমাইজ, যেমন এই যেগুলো আমি জানি না অপটিমাইজ করেছে কিনা, হয়তো অপটিমাইজ হয়নি, বাট আমরা দেখবো আর কি, হ্যাঁ। সো এইটা আমাদের করতে হবে আর কি। তাহলে হবে এইটারও একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হবে। আমি একটা নিচ্ছি, আপনি মোবাইল এবং ডেস্কটপ দুটোরই খুব সুন্দর করে এটা নিয়ে করে দিতে হবে আর কি, ধরো এরকম নিয়ে নাও, ঠিক আছে। এইটা দিয়ে দেন হচ্ছে যে আপনি এটা হচ্ছে আপনার ফাইন্ডিংস, ধরো এটা হচ্ছে আপনার ফাইন্ডিংস। এইবার সাধারণত এই জিনিসগুলো, এই জিনিসটা যদি আপনি নাও লেখেন তাও ডেভেলপার বুঝতে পারবে। ধরো ওই যদি এই জিনিসগুলো কমানো, কোনোভাবেই কমানো টমানো না যায়, তখন একটা ক্যাশিং টেশিং করবে, এই যে কথাগুলো আমরা বললাম, ইউএসটিএস গুলো অপটিমাইজ করবে, ওই জাভাস্ক্রিপ্ট যদি মিনিফাই করা সম্ভব না হয় হয়তো থার্ড পার্টি কোড গুলো নিবে, এই যে জাভাস্ক্রিপ্ট সিএসএস এই জিনিসগুলো একটু কমপ্লেক্স করবে, প্রিলোড ফন্ট গুলো ইউজ করবে, তখন হচ্ছে যে এই স্পিডটা কমে যায়। এটা যদি আপনি নাও লেখেন তাও ডেভেলপার বুঝবে, বাট লিখলেও ডেভেলপার বুঝবে। এটা একটু লিখে দিলে কি হয়, ক্লায়েন্টের কাছে একটা ভাবো এই বেটা তো অনেক কিছু জানে রে, আসলে আপনি কিছুই জানেন না, ঠিক আছে। যাই হোক, যাই হোক, তো মনে করেন না অনেক কিছু জানলাম। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু দিয়ে দিলেন আর কি। ঠিক আছে বস, এই হলো আমাদের ওয়েবসাইট স্পিডের ইয়ার, এই টুলস, আর এই টুলস এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, শুধুমাত্র হচ্ছে আমাদের এতটুকু এখানে ওই যে ওই একই কথাগুলো আসে আর কি, হ্যাঁ, যেমন ও আনতেই পারে না এটা, হ্যাঁ, ওয়েবসাইট স্ট্রাকচার ঠিক আছে, আরো স্ট্রাকচার ঠিক আছে কিনা আছে সেগুলো আমরা এমনিতেই চেক করতে পারবো সব। সো আপনি মেইনলি এইটা আর এই টুল দুইটা ব্যবহার করবেন আর কি। এইটাও দিবেন ক্লায়েন্টকে, এটাও দিবেন, এটাও দিতে পারেন, বাট এটা না দিলেও সমস্যা নেই, এই দুইটা আর এই দুইটা একই জিনিস, just রাখা হয়েছে ফ্রি টুলস তাই আর কি, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা খুব সহজেই ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি। কথা কি বোঝা গেছে না যায় নাই ভাই? কারো কোনো কথা আছে এখানে?
স্যার নিচে তো ডায়াগনস্টিক গুলো আছে, ওগুলো যদি একটু আলোচনা করতে ভালো হতো আর কি। আমি জানি না স্যার, ভাই, একটা কথা ছিল স্যার, একটা কথা ছিল। আমি জানি না। সেটা হ্যাঁ। হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা তো নানান রকম মোবাইল ফোনের প্যাকেজ ইউজ করি, হ্যাঁ। হুম। তো এটা কি এই এইভাবে কি কোনোভাবে টেস্ট করা পসিবল যে এরকম ডেটা সেট থাকলে এরকম একটা আউটপুট আসতে পারে? না, ওইটা তো আর আপনি পারতেছেন না, কারণ ওই ভদ্রলোক আমাদেরকে সুযোগ দিচ্ছে যে তুমি কোন দেশের নেটওয়ার্ক ইয়া করতেছো আর কি, আমরা তো এটা পারতেছি না। ওকে, ঠিক আছে, ঠিক। পাতে বাট অন্য টুল থাকতেও পারে, আমি জানি না। বুঝতে পারছেন? এই আর কি। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? বাহ, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার আমরা আসি যে এটা আমরা একটু নিচে নিয়ে যাই। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি, হ্যাঁ। যে মানে একটা হচ্ছে কি আমরা গুগলে সার্চ দিই, আর একটা হচ্ছে আমরা ওয়েবসাইটের ভিতরে যেটা সার্চ দিই, এটাকে আমরা ইন্টারনাল সার্চের কথা বলতেছি আর কি, হ্যাঁ। এটাও একটা ওয়েবসাইটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। হুম। কেন গুরুত্বপূর্ণ দেখেন, একটা ডাটা বলতেছে যে ডাটা বলতেছে যে তোমার ওয়েবসাইটে যে ভিজিটর আসে, তোমার ওয়েবসাইটে যে ভিজিটর আসে তার 30% তোমার ওই ইয়া করে, তোমার ইন্টারনাল সাইট সার্চ করে প্রোডাক্টের জন্য। খুব ইম্পর্টেন্ট কথা। এই কথাগুলো হচ্ছে সিয়ারা কোর্সের মূল বক্তব্য, আর এইগুলো ইমপ্লিমেন্ট করতে বললেই কনভার্সন রেট বাড়ে। ডাটা বলতেছে যে 30% ই কমার্স ভিজিটর, তারা হচ্ছে যে যে ই কমার্স ওয়েবসাইটেই যাক না কেন, তারা হচ্ছে যে এই 30% মানুষ, মানে 100 জন আসলে 30% তারা ইন্টারনাল সাইট সার্চটা ব্যবহার করে, গুগলে না। কিন্তু গুগলে তো ধরেন যে মানে গুগলে সার্চ দিয়েই তারা ওয়েবসাইটে আসে, এবার ওয়েবসাইটে আসার পরে তারা হচ্ছে যে এই যে ইন্টারনাল সার্চটা ব্যবহার। এবং মজার তথ্য হলো এবং মজার তথ্য হলো যে যারাই ইন্টারনাল সাইট সার্চ করে, ডেটা বলতেছে, আমার কথা না ভাই, ডাটা বলতেছে যারাই ইন্টারনাল কোনো প্রোডাক্ট বা সাইট সার্চ করে বা কোনো ই কমার্স ওয়েবসাইটে এসে তো আসলে আপনার বাপ নাম দাদার 14 গোষ্ঠীর নাম খোঁজে না, প্রোডাক্ট খুঁজে আসে। যারা ইন্টারনাল সাইট সার্চ করে তাদের পারচেস করার প্রবাবিলিটি 2 থেকে 3 গুণ বেশি থাকে অন্যান্যদের থেকে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তার মানে কি, 30% মানুষ এসে এখানে সার্চ করে, এই 30% মানুষের প্রোডাক্ট পারচেস করার প্রবাবিলিটি 2 থেকে 3 গুণ বেশি থাকে বাকি 70 জনের থেকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ডাটা বলতেছে যে ভাই আরেকটা ডাটা বলতেছে যে ভাই 72% ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়েবসাইট আছে, ওয়ার্ল্ড ওয়েবসাইট আছে কত ভাই, এই ধরেন 150-200 কোটি ওয়েবসাইট আছে। এখানে যত ওয়েবসাইট আছে এর 72, আমরা ই কমার্সের কথা চিন্তা করি, ধরো 72% ওয়েবসাইটে এই ইন্টারনাল সাইট সার্চ খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা থাকে না। কেন থাকে না? আরেকটা এটা বলতেছে, খুব খেয়াল করে দেখেন, এই যে সাউন্ড করতেছেন ভাই, কথাগুলো মানে এমনিতেই ক্লাসের বোর্ড একটু খারাপ বুঝতেছেন আর কি, তারপরে আবার সাউন্ড করতেছে। আচ্ছা, ধরেন যে আহ, যারা হচ্ছে যে ধরেন যে যারা হচ্ছে যে মানে এই যে কথাগুলো হারিয়ে যায় ভাই, মানে এই জিনিসগুলো আপনাদেরকে এত করে ফিল্টার করা, এত করে বুঝানো, তারপরও ভাই ইয়াগুলো করে ফেলেন আর কি, কেন আমি বুঝি না। আচ্ছা, যাই হোক। তো 78% কাস্টমার ইউজার, তারা হচ্ছে যে বলতেছে যে ভাই 78% কাস্টমার তারা বলেছে যে আমরা, মানে এটা কিন্তু ডেটা, যে আমরা যে সমস্ত ই কমার্স ওয়েবসাইট ভিজিট করি সেখানে যে প্রোডাক্ট সার্চ দিই, এবং ওই প্রোডাক্ট সার্চ দিলে পারে
যে প্রোডাক্ট আমাদেরকে দেখায় বা যে প্রোডাক্টে আমাকে নেভিগেট করে, এই প্রোডাক্ট আসলে আমি যেটা খুঁজতেছি তার সাথে কোনো প্রাসঙ্গিকই না। কারণ হচ্ছে যে আমরা গুগলের সার্চ ইঞ্জিনটাকে খুব প্রশংসা করি, কিন্তু নিজের ওয়েবসাইটের মধ্যে যে একটা ইন্টারনাল সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এইটা যেমন সেমন একটা কইরা ছাইরা দিই। তার মানে আরো মজার তথ্য কি বলতেছে জানেন? 69% বলছে যে তারা যে প্রোডাক্ট সার্চ দেয়, মানে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ দিলে ওই প্রোডাক্ট পায়, কিন্তু তারা ইসে ওই প্রোডাক্ট পেজে দেখে যে ওখানে লেখা আছে সুন্দর করে আউট অফ স্টক। তার মানে খুব খেয়াল করে দেখেন, তার মানে আমরা এখানে বেশ কয়েকটা ডলার দিলাম। 30% মানুষ যারা এই ওয়েবসাইট ভিজিট করে, সরি, 100%-এর মধ্যে 30% মানুষ যারা ই কমার্স ওয়েবসাইট ভিজিট করে তারা হচ্ছে ইন্টারনাল সাইট সার্চ ব্যবহার করে তার প্রোডাক্টটা খোঁজার জন্য। আপনার ওয়েবসাইটে হয়তো 5-10টা প্রোডাক্ট, কিন্তু অন্যের হচ্ছে অনেক প্রোডাক্ট, সে হয়তো খুঁজে পায় না কোন ক্যাটাগরির মধ্যে যাবে, তখন স্পেসিফিক প্রোডাক্ট দেখেন। এইটা কেন 2-3 গুণ বেশি থাকে? কারণ সে আসলে ওয়েবসাইটে আসে, সে কিন্তু তার প্রোডাক্ট জানে, কোন প্রোডাক্ট কিনবে সবকিছুই জানে। ও এসে শুধু ওই প্রোডাক্টের নামটা সার্চ দেয়। বুঝতে পারছেন? তো তার মানে কি, তার কিন্তু মোটিভ থাকে যে সে আসলে প্রোডাক্ট কিনবে, এই মোটিভ নিয়ে সে আসে এবং আপনার এখানে এসে খোঁজে। যখনই সে খুঁজে পায় না, যখনই সে খুঁজে পায় না, তখন সে কি করে? সুন্দর করে কম্পিউটার ওয়েবসাইটে চলে যায়। সিম্পল হিসাব, সিম্পল হিসাব, সে কম্পিউটার ওয়েবসাইটে চলে যাবে। সিম্পল হিসাব, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা ডেটা 2 থেকে 3 গুণ বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ তারা জানে যে আমি কোন প্রোডাক্ট কিনবো, শুধু আপনার দোকানে আসছে যে আপনার দোকানে আছে কিনা, আসে দেখে পাইলে। আচ্ছা, আরেকটা এটা হলো যে 72% এটা নাই। এই জন্য আমাদের, আমি পরে আসতেছি যে কিভাবে একটা স্মার্ট সাইট সার্চ হয়, সেটা আমি পরে আসতেছি, বা আমরা ইয়াকে কিভাবে গাইডলাইন করবো। অ্যাজ ওয়েল এজ হচ্ছে যে 78% ইউজার তারা যা খোঁজে, তারা যা খোঁজে সেটা পায় না, অন্য একটা রিভিলেন্ট প্রোডাক্ট পেজে তাকে নেভিগেট করা হয়। আর 69% বলতেছে যে ভাই, আমরা যদি কোনো একটা প্রোডাক্ট খুঁজে যদিও বা তোমার ওয়েবসাইটে পাই, ওই প্রোডাক্ট পেজে যাওয়ার পর সুন্দর করে লেখা থাকে আউট অফ স্টক। তার মানে এখন যদি আমরা ইয়া করি, এখন এই ডাটার উপর ভিত্তি করেই কিন্তু, এই ডাটার উপর ভিত্তি করেই আপনি কিন্তু বলতে পারেন যে একটা স্মার্ট সাইট সার্চ কেমন হয়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রথম ডাটা কি বললো, পরের ডাটা কি বললো, যে 78% মানুষ তারা প্রাসঙ্গিক ডাটা খুঁজে পায় না। তার মানে এটা স্মার্ট সাইট সার্চ তখনই হয় যখন হচ্ছে যে যে প্রোডাক্টটা খুঁজতেছে স্পেসিফিক ওই প্রোডাক্টে তুমি যদি নেভিগেট করাইতে পারো। যেমন ধরো আমি সিকের পারফিউম খুঁজতেছি, দেখি তো এটা আমার ইয়া করাই কিনা। সিকের পারফিউম খুঁজতেছি, মোটামুটি এখানে আমার অনেকগুলো পারফিউম দেখাইছে, কিন্তু সিকের পারফিউম আছে ভাই? সিকের পারফিউম নেই, সিকের পারফিউম। আচ্ছা, ধরো আমরা এই যে গেজ না কি যেন আছে না একটা ভালো পারফিউম, দেখি তো আছে নাকি। নেই। আচ্ছা, ভালো কথা, আমরা শুধু পারফিউম লিখি তো, শুধু পারফিউম লিখি, দেখি কি আসে। এখানে অনেকগুলো পারফিউম দেখাচ্ছে। আচ্ছা, এখানে অনেকগুলো পারফিউম দেখাচ্ছে, বাট দেখি বসের মনে হয় একটা পারফিউম আছে, তাই না? দেখি, দেখি আর বসের পারফিউম আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা স্মার্ট সাইট সার্চ তখনই হবে যখন তুমি যে প্রোডাক্টটা খুঁজতেছো সেই প্রোডাক্টটা যেমন স্পেসিফিক ভাবে তুমি পাচ্ছ, এবং ইজিলি এখানে ক্লিক করার পরে ইজিলি সেখানে নেভিগেট করছে কিনা। দেখি আমরা ক্লিক করলাম, হ্যাঁ আমাদের ওই পেজে নিয়ে আসছে, তার মানে এটা একটা স্মার্ট সাইট সার্চ আমরা বলতে পারি। ইজিলি সেখানে আমাকে নেভিগেট করেছে। এমনও আছে যে এমন ওয়েবসাইট আছে, আপনারা দেখবেন খুঁজে, এটা আপনার খুঁজে বের করতে হবে। আপনি এখানে কোনো একটা কিছু লিখে সার্চ দিবেন, ও হচ্ছে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি বা স্পেসিফিক প্রোডাক্ট নেম কোনো কিছুই দেখায় না। অনেক ওয়েবসাইট আছে দেখবেন যে সে ওই প্রোডাক্টের ইয়া দেখায়, কি বলে, কোন প্রোডাক্টের ক্যাটাগরি কি, প্রোডাক্টের হচ্ছে যে মেন, ধরো যে মেল না ফিমেলদের জন্য, এরকম পর্যন্ত দেখায়, এবং প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে এরকম দেখায়। আবার দেখবেন যে অনেকে গদ বাঁধা প্রোডাক্ট দেখায়। সো এই সাইট সার্চের করার সময় আমাদেরকে যখন যে প্রোডাক্ট লিখে সার্চ দেবে, স্পেসিফিক ওই প্রোডাক্টটা এনে আনা যদি যায়, তাহলে সেটাকে আমরা বলবো একটা স্মার্ট সাইট সার্চ। আচ্ছা, আবার কি বলবো, আরেকটা জিনিস বলছে, 69% মানুষ বলছে যে ভাই, যে লিখে প্রোডাক্ট লিখে, একটা সেকেন্ড বলতেছে, আরেকটা যেটা বলতেছে 69% মানুষ তারা প্রোডাক্ট ঠিকই পায়, কিন্তু এখানে সুন্দর করে লেখা থাকে
যেমন এখানে 21 ইন স্টক, এখানে সুন্দর করে লেখা থাকে আউট অফ স্টক, সে কিন্তু বাউন্স ব্যাক করে চলে যাবে কোথায়, তোমার কম্পিটিটরের পেজে। সো এটা স্মার্ট সাইট সার্চ বানাতে হলে ওই যে প্রোডাক্ট গুলো আউট অফ স্টক, এটা করা অবশ্য খুব কঠিন, বাট সহজও আছে, সমস্যা নেই, সহজ করে ডেভেলপার বুঝবে, আপনার বোঝার দরকার নেই। তো এইটা হচ্ছে যে সার্চ দিলে পারে ওই প্রোডাক্ট গুলো যেন না দেখায় যে প্রোডাক্ট গুলো তোমার ইনভেন্টরিতে নেই, আউট অফ স্টকে আছে, তাহলে ওটা ব্যাড এক্সপিরিয়েন্স পাবে। আর ব্যাড এক্সপিরিয়েন্স যখন পাবে না, তখন তোমার প্রোডাক্ট, কথা বোঝা গেছে? এই আর কি। তাহলে আমাদের কয়েকটা জিনিস হলে পরে আমরা বুঝতে পারবো যে ওই আছে কিনা, কি বলে, স্মার্ট কিনা। স্পেসিফিক যে কিওয়ার্ড বা যে প্রোডাক্ট লিখে তুমি সার্চ দিচ্ছ সেই প্রোডাক্টটাতে নেভিগেট করছে কিনা। ওই যে একটা কথা বলছে না, 78% তারা যেটা খুঁজে সেটা প্রাসঙ্গিক কিনা। তার মানে এরকম হজবরলা একটা সাইট সার্চ দিতে হবে এরকম দিলে হইব না, স্পেসিফিক ওই পেজে নিয়ে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তুমি যদি পারো ওই প্রোডাক্টটা ক্যাটাগরাইজড করে দিতে পারো, যে ভাই এটা পারফিউমের মধ্যে, এটা হচ্ছে হালকা পারফিউম নাকি গাঢ় পারফিউম, এটা মেলদের জন্য না ফিমেলদের জন্য। আমি জাস্ট এটার ক্ষেত্রে উদাহরণ দিলাম। আপনি যে প্রোডাক্ট, যে ওয়েবসাইটের করবেন, যে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনি হচ্ছে যে করবেন, কি বলে, সিআরও করবেন, সেটা অনুযায়ী আপনি চিন্তা করবেন আর কি। আমরা যেমন এটার ক্ষেত্রে বলতেছি, তাই না, স্পেসিফিক ওই ক্যাটাগরি এবং দেখেন কতটা ইন্টারেক্টিভ। আমরা যখন কোনো একটা কিছু লিখে সার্চ দিচ্ছি, যেমন আমরা পারফিউম লিখে যখন সার্চ দিচ্ছি বা পার লিখে সার্চ দিতে, ও কিন্তু আমাদের সামনে এরকম করে দেখাচ্ছে, দেখেন কত সুন্দর, সে প্রোডাক্টের নাম দিচ্ছে, প্রোডাক্টের প্রাইস দিচ্ছে, এবং ক্লিক করলে স্পেসিফিক ওই জায়গাটাই নেভিগেট করে নিয়ে যাচ্ছে। তার মানে এটা স্মার্ট হলো, এটা স্মার্ট হলো। এবং হচ্ছে যে তুমি এখান থেকে ডিসিশন নিয়ে ফেলতে পারতেছো। যেমন ধরেন যদি এটা না হতো, তাহলে ধরেন এটা পারফিউম লিখে আপনি এটা সার্চ দেওয়ার পরে আরেকটা উইন্ডোতে, আপনার ধরেন আমি এখানে এটা লিখে সার্চ দেওয়ার পরে আরেকটা উইন্ডোতে নিয়ে সেখানে আপনি হাজারো প্রোডাক্ট দেখাইলেন, সেখানে আপনি হাজারো প্রোডাক্ট দেখালেন। যেমন ধরেন আমরা, আচ্ছা এটা লিখে আমি একটু সার্চ দিতে দেখি। যেমন দেখেন আমি পারফিউম লিখে এসে ধরো আমরা এটা পারফিউমই লিখি, পারফিউমই লিখি, হ্যাঁ পারফিউম লিখে আমরা একটা সার্চ দিই, ও তো আমাকে এরকম একটা নেভিগেট করলো। পাশাপাশি এখানে সার্চ দিলে দেখেন ও আমাকে, এই দেখেন সোল্ড আউট, সোল্ড আউট, দেখছেন, সোল্ড আউট। সো এই কাম করা যাইব, এই কাম করা যাবে। সো এখানে আমার হাজারো প্রোডাক্ট দেখাচ্ছে, তাই না? এখন হাজারো প্রোডাক্ট যখন দেখায়, তখন হচ্ছে কিন্তু আপনি হারিয়ে যান ভাই। কি হন? হারিয়ে যান। এই জন্য হচ্ছে যে ইউজার যেন এসে হারিয়ে না যায়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আর কি। ঠিক আছে? তাহলে একটা সার্চ স্মার্ট সার্চ হবে, এর আগে কখনো স্মার্ট সার্চ হবে না। কথা বোঝা গেছে না, যায় না ভাই? আরেকটা কথা আছে এখানে খুব ইম্পর্টেন্ট, যে যখন একজন সাইকোলজিস্ট, এই ভদ্রলোকের নাম হচ্ছে হিক্স, এই ভদ্রলোক একটা কথা বলেছে, এটা অবশ্য আপনি অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারেন, বাট এখানে মনে হলো তাই বলা, যে একটা ইউজারকে যখন আপনি অনেক অপশন দেন, একটা ইউজারকে আপনি যত বেশি অপশন দিবেন, ওই ভদ্রলোকের ডিসিশন মেক করতে তত বেশি সময় নেবে। এই জন্য দেখবেন আপনি বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে যান, বড় বড় হচ্ছে যে ফ্যাশন ব্র্যান্ডের স্টোরে যান, দেখবেন ওরা হচ্ছে যে প্রোডাক্ট গুলো দেখবেন যে মাঝখানে অনেক খোলা জায়গা রাখে, মাঝখানে অনেক খোলা জায়গা রাখে, যাতে তুমি কমফোর্টলি বউ বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে শপিং করতে পারো। এবং তোমাকে দেখবেন যে কালেকশন গুলো এক এক সাইডে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কালেকশন, দেখবেন যে ঈদের সময় ফ্যাশন ব্র্যান্ড গুলোতে যাবেন, আপনি ফেসবুকে এই ছবি আছে, স্ক্রিনশট নিয়ে বলছে ভাই এটা আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে। এখানেও কিন্তু স্ট্র্যাটেজি আছে, কারণ ওই প্রোডাক্টটাও বেশি বিক্রি হবে, ও জানে আসতেছে, কাস্টমারকে ধরলো এর মধ্যে আইসা এর মধ্যে দেখে সে একটা পছন্দ করে কিনবে, আবার যখন ওইটা আসবে তখন আরেকবার আসবে, এরকম হতে পারে। এই জন্য হচ্ছে যে বলা হচ্ছে যে ভাই, তুমি একটা ইউজারকে যত বেশি অপশন দিবা, ওই লোকের ডিসিশন নিতে তত বেশি সময় লাগে। এই জন্য টু দা স্পেসিফিক, যখন যে আমরা এখানে সার্চ দিলাম এতগুলো আমার আসলো, এখানে আরো পেজ আছে, এই ভদ্রলোক কিন্তু চিন্তা করে দেখি তো ওই পেজে কি আছে। এটা কিন্তু হিউম্যান বিহেভিয়ার, হয় কিন্তু ঘটনা, আপনি দেখবেন আপনার সাথে হয় প্রোডাক্ট কিনতে গেলে, দেখি তো এর পরের পরের পেজে কি আছে, এইরকম আর কি। এই জন্য হচ্ছে একটা স্মার্ট সার্চ তখনই হয় যখন মোর স্পেসিফিক, এবং দেখেন আপনি এই কয়টা প্রোডাক্ট দেখাচ্ছেন, এর মধ্য থেকে সে সুন্দর করে একটা
বেছে নিল, বা স্পেসিফিক ওই প্রোডাক্টে যতটা আনা যায়, এই যে আউট অফ স্টক না থাকা, এই জিনিসগুলো করলেই একটা সাইট সার্চ, স্মার্ট সাইট সার্চ হয়। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা হোদায়, এটা সময় আছে, এটা আরে বেটা 30% লোক, 30% লোক, এটা কিন্তু চারটাখানি বেশি হয় না। 30% লোক তাদের হচ্ছে যে ইয়াই থাকে বেশি, মানে কেনার প্রবাবিলিটি 2 থেকে 3 গুণ বেশি থাকে। ইটস নট এ মানে জোক না কিন্তু, তার মানে ছোট ছোট জিনিস চেঞ্জ, মানে সিআরও মানেই স্মল চেঞ্জ, বিগ হচ্ছে ইম্প্যাক্ট, এইটাই কিন্তু। সো এই জিনিসগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হইব। কথা বোঝা গেছে স্যার? আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম এটা। এখন ধরো যেমন এই ওয়েবসাইটে মোটামুটি আমাদের এটা আছে, এখানে যেটা ফাইন্ডিং তুমি বলো, তাহলে তোমার কি ফাইন্ডিং ভাই, যে তুমি যখন এটা লিখে সার্চ দিচ্ছ, এখানেও তুমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারো। এই সমস্ত জিনিসও মানে এই সমস্ত ছোটখাটো ব্যাপারে ইউজারকে আরেকটা ক্লিক না করানো উচিত। এই ক্যাটাগরি ফ্যাটাগরি সিলেক্ট না করে, এটা হচ্ছে ওর প্রোডাক্ট পেজ দেখে ওর সার্চ ইঞ্জিন এতটা ইন্টেলিজেন্ট হওয়া উচিত যে ও প্রোডাক্টের নাম বা প্রোডাক্টের কিওয়ার্ড দেখে ওর বোঝা উচিত আসলে আমি কি খুঁজতেছি, এই জন্য ক্যাটাগরি রাখা উচিত না। কারণ এইটা হচ্ছে যে কেনার আগের ঘটনা, যেমন তুমি অ্যাড টু কার্ট করাচ্ছ, চেক আউট করাচ্ছ, পারচেস করাচ্ছ, তখনও ফুললি মানে ডিসিশন ফাইনাল যে সে কিনবে, তাকে কিন্তু তুমি 3 স্টেপ নিয়ে যেতে পারবে বা 4 স্টেপ নিয়ে যেতে পারবে, ইভেন 5 স্টেপে 6 স্টেপে গেলে আরো বিপদ। সো ওই জায়গাটা তুমি নিয়ে যেতে পারো, কিন্তু এই সময় যে জিনিসটা সে প্রোডাক্ট খোঁজার সময় যদি তাকে এতগুলো অপশন দাও যে এখানে ভাই ক্যাটাগরি সিলেক্ট করো, এখানে পারফিউম লাগো, তারপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, সেখানে যাও, এটা যে আপনি দিবেন না তা না, এটার একটা অপশন, এটা কিন্তু এর 2টা অপশনই ঠিক আছে। তুমি যেমন এখানে দেখাচ্ছ অ্যাজ ওয়েল এজ তুমি এখানে ক্লিক করে একটা পেজে নিয়ে যাচ্ছ, সেই অপশন, এটা এই অপশন ঠিক আছে। কিন্তু এই যে তুমি এখানে দেখাচ্ছ, এটা খুব ইন্টারেক্টিভ, এটা খুবই ভালো। কথাটা বোঝা গেছে? এরকম দেখবেন বিভিন্ন ইয়া আছে আর মানে বিভিন্ন তোমার বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে এটা করে। আপনারা বিভিন্ন, বাট আপনার মূল বিষয় মাথায় রাখতে হবে এই 3-4টা জিনিস: স্পেসিফিক প্রোডাক্ট পেজে পাওয়া, সেম জায়গায় নেভিগেট হওয়া, আউট অফ স্টক সে যেগুলো যেন না দেখায়, এই স্মুথলি নেভিগেট করতে পারে, এইটুকু যদি হয় তাহলে হয়। এবং এই জিনিসটা আমি কেন বললাম, কারণ হচ্ছে এই প্রি স্টেজে মানে কেনা যখন সে মানে সার্চ করতেছে, তারপরে দেখবে, ডিসিশন নেবে, এই স্টেজেই একটা ইউজারকে 2-3 জায়গায় এরকম ক্লিক করানোর কোনো প্রয়োজন নাই। দ্যাটস ইট। তাহলে এখান থেকে আমরা তো ফাইন্ডিংস বলতে পারি যে তোমার স্মার্ট সাইট সার্চের ক্ষেত্রে ঠিক আছে, তার মানে তুমি এখানে কি লিখবে, যে তোমার প্রপার নেভিগেশন ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার স্পেসিফিক প্রোডাক্ট সার্চে ঠিক আছে, যখন তুমি এটা লিখবা আর কি, এখানে ফাইন্ডিংস যখন এখানে লিখবে, এবং হচ্ছে যে তোমার কি আছে, এটা আছে, একটা জিনিসে প্রবলেম আছে, ইমপ্লিমেন্ট করতে হবে যে ভাই তুমি তোমার ডেভেলপারকে বলো যে ভাই আমরা কোনো যেগুলো আউট অফ স্টক সেগুলো সার্চের মধ্যে না দেখাতে পারলে ভালো, এটা ইমপ্লিমেন্ট করা কিন্তু কঠিন আছে। তো সেটা আমার ব্যাপার না, ডেভেলপার। ঠিক আছে, আউট অফ স্টক ইয়া না দেখানো ভালো, না দেখানো ভালো, কারণ ওই যে 69% মানুষ বলছে যে সেগুলো আউট অফ স্টক, তখনই সে এসে চলে যায়। এই আর এই গেল। আচ্ছা, এখানে কারো কোনো কথা আছে? তুমি দেখি একটু। ভাই এখানে এই যে ফাইন্ডিংস এর ভেতরে আমরা যেগুলো পজিটিভ বিষয় সেগুলো কি লিখবো, নাকি আপনার যেগুলো প্রবলেম আছে সেগুলো লিখে পরে এ- ইমপ্লিমেন্টেশনে আমরা না সেগুলো না না, এক্সিকিউট? এইটা জিনিস বস বলবেন কি জানেন, এইটা জিনিস হচ্ছে যে আপনি একটা কাজ করবেন আর কি। বলা আমার একটা লেফটে নাও, তুমি এখানে কি করবে জানো, এখানে সুন্দর করে আরেকটা কলাম নিতে পারেন, যে এটাও একটা স্ট্র্যাটেজি, এটাও একটা সাইকোলজিক্যাল ব্যাপার, মানুষ নাম্বার দেখতে খুব পছন্দ করে, এবং সেটা যদি আরো ইয়া নাম্বার হয় তাহলে আরো পছন্দ করে। কি করবেন জানেন, কি করবেন দাঁড়ান আমি বলতেছি। এই আপনি যেটা করবেন যে ভাই আপনি সুন্দর করে ফাইন্ডিংস দেন। হুম, নাম্বার 1 ফাইন্ডিংস, ধরো তুমি লিখলা ইজি নেভিগেশন, নেভিগেশন। হুম, এইবার সরি, এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, ধরেন এরকম নাম্বার দেখতে খুব পছন্দ করে, ও তার মানে অনেক কাজ করছে রে, এর $2000 দেওয়াই যায়। এই ইজি নেভিগেশন, এখানে কি বললেন, জাস্ট এখানে লিখে দেন ওকে, ওকে আছে। এরপরে আরেকটা কলাম নেন, একটা রো নেন, এখানে লিখলেন যে হচ্ছে যে ওইটাকে কি বলে, ইয়া ধরেন আমরা এটা ইজি নেভিগেশন গেল, তারপরে হচ্ছে যে স্পেসিফিক প্রোডাক্ট ফাইন্ডিং, ধরো স্পেসিফিক
প্রোডাক্ট ফাইন্ডিংস, ধরো এটাও ঠিক আছে, এটাও ওকে লিখি, ঠিক আছে। তারপরে এটা 2 নাম্বার। তারপরে ধরো তুমি ও মাই গড, তারপরে হচ্ছে আপনি লিখলেন যে সরি, মানে বস চেক লিস্ট আকারে একটু সাজাই, যেগুলো প্রবলেম আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন। এক্স্যাক্টলি চেকলিস্ট আকারে একটু সাজায় দেয়া। এইবার এটা হচ্ছে ধরেন তুমি লিখে দিলে যে ওই যে যে এটা ধরো নট ওকে লিখে দিলে, হুম, নট ওকে, এটা তুমি লিখে দিলা হচ্ছে ওটার কি বলে, নট, এটা তুমি লিখে দিলা হচ্ছে কি জন্য, ওই যে আউট অফ স্টক। ধরেন যে শোয়িং আউট অফ স্টক প্রোডাক্ট আফটার সার্চ। এগুলো আমি একটু লিখতে চাইছিলাম না, আপনার লেখাই লেখ, টাকা দিচ্ছেন তো এই জন্য আমার একটু কষ্ট করে, যাই হোক। আচ্ছা, এইবার হচ্ছে যে এইবার তুমি ইমপ্লিমেন্ট করবা কি, জাস্ট এই কথাটা একটু সুন্দর করে নোটে লিখে দেন যে ভাই এইটা হচ্ছে যে যাতে সার্চ দেওয়ার পরে এখন তুমি ইয়াও নিতে পারো কি, যে এই জায়গাটা ঠিক আছে, এখানে তুমি স্ক্রিনশট দিয়ে দাও যে পারফিউম যখন লিখতেছি আমি, ধরো বসের নাকি বসের পারফিউম নাকি ওটা যেন সার্চ দিলাম, পাইলাম, হ্যাঁ পাচ্ছি, আমি স্পেসিফিক প্রোডাক্ট পাচ্ছি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি এইরকম লিখে সার্চ দিচ্ছি, এটা স্ক্রিনশট নিলাম, এটা ভেরি গুড থিং। তো ধরো যে তুমি এর উপরে স্ক্রিনশট নিয়ে দিলা, এরপরে যদি আউট অফ প্রোডাক্ট অপশন এখানে নাই, যদি থাকে এই স্ক্রিনশটটা নিয়ে এখানে সুন্দর দিলে যে ভাই তোমার এই জিনিসগুলো অ্যাভয়েড করলেই ভালো, অ্যাভয়েড করলেই ভালো, ঠিক আছে। যেগুলো নাই, যেগুলো আউট অফ স্টক, সেগুলো তো সেই প্রোডাক্ট তো আমার কাস্টমারকে আসলে দেখায় লাভ, তাই না? এই আর কি। বাট এখানে কিন্তু আমার কথা আছে যে তুমি যদি প্রি অর্ডার নাও তাহলে কিন্তু আমার দেখাতে হবে যেটা আউট অফ স্টক বাট কামিং তখন কিন্তু তোমার হচ্ছে যে ওই প্রোডাক্টের এখানে এমন ভাবে লিখতে হবে, যেমন ধরো এই প্রোডাক্টে তুমি এখানে হয়তো সাইডে তোমাকে একটা মেসেজ দিতে হবে যে বস এই প্রোডাক্টে নাই বাট আগামী 7 দিনের মধ্যে স্টকে আসতেছে। তখন কিন্তু তুমি আমার দেখালে মোর ইন্টারেক্টিভ হবে, ক্লায়েন্ট আরো খুশি হবে, পজিটিভ ভাবে এরা তো খুব ভালো, বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো চিন্তা করতে হয় আর কি, হ্যাঁ। বা যখন আরো কাজ করবেন তখন দেখবেন যে হচ্ছে মানে আর কি। কথা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, ঠিক ভাই আছে, আমার একটা ঠিক আছে। কোশ্চেন ছিল। জি স্যার, জি স্যার, সেটা জি হচ্ছে ভাই অ্যাজাক্স ফর্ম, মানে সার্চ বার যেটা অ্যাজাক্স রেজাল্ট দেখাচ্ছে, এটা ইউজ করা ভালো হবে নাকি হচ্ছে যেটা ওই লেখার পরে সার্চ বাটনে হিট করতে হয় ওইটা ভালো হবে? আচ্ছা আমাকে একটু বলে দিন তো, যে ধরেন এইটার সার্চটা ভালো, আচ্ছা এইটা ধরেন আমাকে একটু বলেন যে অ্যাজাক্সে আসলে ইউজ করতে হবে এখানে, তাছাড়া নো ওয়ে। ধরো যে তোমার এটা বললাম যে ইয়ের জন্য যে আপনার যে ফটোটি তো হচ্ছে আমরা ওই যে কুয়েরির যে রেজাল্টটা ওটা তো তাহলে অ্যাজাক্সের থেকে মনে হয় পাবো না। আচ্ছা ধরো আমি এটা একটু দেখাই, একটু দেখি, ধরেন আমরা যেমন যেমন এই যে সার্চ উইন্ডোটা, হ্যাঁ খুব খেয়াল করে দেখেন, যেমন আমি যদি এই অ্যাম্বার লাইফের কথা চিন্তা করি, দেখেন এই জায়গাটা অনেক ফাঁকা যায়, খুব খেয়াল করে দেখেন। সো ও কি করতে পারতো জানেন, এইটারে এইখানে নিয়ে যেতে পারতো। আচ্ছা আরো কিন্তু কাহিনী আছে এখানে, কিন্তু অনেক কথা বলার আছে, আমি একটু পরে বলবো যে এখানে সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে। একটু সাউন্ড করি না ভাই, যখন করবেন তখন হচ্ছে মিউট করে রেখে, হ্যাঁ। যেমন এই যে 30% মানুষ এসে কি করে, তারা প্রোডাক্ট খোঁজা শুরু করে, দেখেন এখানে কিন্তু সার্চের খুব ছোট আকারে আছে। আচ্ছা বাট ও যদি এটা করতো, এটা যদি আরেকটু বড় করে দিত, কারণ ওই 30% মানুষ যাদের 2 থেকে 3 গুণ কেনার প্রবাবিলিটি বেশি থাকে, এইটা যদি একটা এবং এইটা কেন এই পাশে দিত সেটা নিয়ে আমি কথা বলবো না, পরে বুঝতে পারবেন আর কি। যে এই সমস্ত জিনিস মাঝে দেওয়া থেকে মানে কেন এই সমস্ত জায়গায় দিলে ভালো হয়, এই ধরুন ভিজুয়ালি জিনিস আর কি। তো তাহলে কিন্তু ভালো হতো। ধরেন আমরা যদি এখানে সার্চ দিই, ধরো যে আমি টি শার্ট লিখে যদি সার্চ দিই, দেখেন ও আমাদেরকে কি দেখালো, দেখেন এর সার্চটা কিন্তু ভালো না, কিন্তু ওর কাছে কিন্তু টি শার্ট আছে ভাই। এইভাবে একটু সার্চ দিতে দেখি, এই দেখেন, তার মানে এই সার্চটা কিন্তু ইন্টেলিজেন্ট না আর কি। মানে আমি যখন টি শার্ট এইভাবে দিছি, তার মানে ও কিওয়ার্ড বেস সার্চ ছাড়া অন্য কিছু পারে না। এইভাবে যখন দিছি তখন সে দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক আছে।
এখানে যদি আমরা ক্লিক করি তারপরে সবাই প্রপার নেভিগেট করতে হয়। আপনি এইটাকেই বলতেছেন অ্যাজাক্স ফর্ম পপ আপ হয়ে আসা স্যার? হ্যালো রেজাউল স্যার, আহ, কিছু একটা বললেন। জি ভাই। না আমি হ্যাঁ, না, আমি বলতে চাচ্ছি যে আপনাকে এইরকম, হ্যাঁ অ্যাজাক্স ফর্মে যদি আমি সার্চ করি তাহলে তো GA4 এ গিয়ে আমার হচ্ছে ওই সার্চের কোয়েরিটা আসে না, রিপোর্টটা। এই কারণে আর কি বললাম যে তাহলে কি মানে আমি ওইভাবে করে সে নেওয়া। চিন্তা ধরো, সে চিন্তা ধরো আমরা যে ভরে সব রিপোর্ট আনা সম্ভব, আমরা পারি না, এটা একটা ইম্পর্টেন্ট কাহিনী। আচ্ছা, সে আলোচনা আমি যাচ্ছি না। তুমি এভাবেও আনতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে সার্চ দেওয়ার সাথে সাথে আপনি এইভাবে না দেখায় এই নিচে করেও দেখাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমাদের মূল বক্তব্য হলো প্রপার নেভিগেশন করা, ক্যাটাগরাইজড করা প্রোডাক্টের, তারপরে হচ্ছে যে আউট অফ স্টক গুলো না থাকা, এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে সেটাই স্মার্ট সার্চ। এবং এটা প্রোডাক্ট ভেদে কিন্তু ডিফারেন্ট হতে পারে। যেমন আইফোনের সার্চটা আমরা একটু দেখি, ধর আমরা অ্যাপেলের সার্চটা একটু দেখি তো, ধরেন আর কি। ধরেন আমরা অ্যাপেলের সার্চটা একটু দেখি। ধরো আমরা অ্যাপেলের সার্চটা যদি আমরা একটু এখানে দেখি, ধরো যে আমি আইফোন কত ভাই, এই দেখেন, এই যে এটা দেখাচ্ছেন, এইভাবেও কিন্তু আপনি আনতে পারেন। মানে এভাবেও কিন্তু আপনি হচ্ছে প্রোডাক্ট আনতে পারেন। আইফোন 15 না 16 চলতেছে ভাই, গরিব মানুষ। এই যে দেখেন পুরো প্রোডাক্টের নাম ধরে দিচ্ছে এবং সাজেস্টেড লিঙ্কস খুব খেয়াল করে দেখেন। সো ও দেখাচ্ছে এখানে কিন্তু প্রাইস দেখাচ্ছে না, তারপরেও কিন্তু কি, আর ওর তো ক্যাটাগরি গেছে, ওর ভাই ম্যাক আর আইফোন এই তো, আর এই কানের দুইটা বল্টু এই তো বিক্রি করে, তাই তো। সো সে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো সুন্দর করে দেখাচ্ছে। সো এটাও কি একটা সুন্দর সার্চ না? এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। মেইনলি হচ্ছে যে এই যে সাজেস্ট করতেছে অ্যাজ ওয়েল এজ এখানে ক্লিক করার পর প্রপারলি আমাদের ওখানে নিয়ে যাচ্ছে কিনা, এইটা হচ্ছে স্মার্ট সার্চ। সেটা আপনি অ্যাজাক্স করেন আর অ্যাজাক্স করেন সেটা আপনার ব্যাপার। কথা কি বোঝা গেছে না জানে ভাই? চিল্লাই বলেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বস এখানে কোনো এআই টুলস আছে কি, মানে আমরা যেটা সার্চ বারের জন্য ব্যবহার করতে পারি? সার্চ দিলেও রিলেটেড সবগুলো, আপনি যেমন টি শার্ট সার্চ দিলেন, টি শার্ট ওই যে হাইপেন না থাকার কারণে আসলো না। মানে এমন কোনো এআই আছে কি যেটা সার্চ দিলে চলে আসতো, বা সাহায্য নিতে পারি? আহা, এই জিনিস যদি এই সার্চ ইঞ্জিন ইমপ্লিমেন্টেশন করতে, তাহলে তো আমি তো সিআরএস, আমি তো ডেভেলপার ভাই। এইটা আপনি ডেভেলপারকে বলবেন যে ভাই তুমি এখানে এআই ইমপ্লিমেন্ট করবা কি কে, অবশ্যই এআই আছে, কিন্তু এই তোমার এই সার্চ ইঞ্জিন তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবে এখানে সেটা তোমার ব্যাপার। আমার ভাই এরকম একটা স্মার্ট সার্চ ইঞ্জিন দরকার। জি জি জি, বুঝতে পেরেছি। ব্যাপারটা ব্যাপারটা তাই না? এটা তো আর আমার দরকার জি নেই। বস, ক্লিয়ার। আমি বলবো যে ভাই আমার একটা স্মার্ট সার্চ ইঞ্জিন থাকতে হবে, এই ক্রাইটেরিয়া থাকতে হবে। এখানে যেমন আমরা কিন্তু এটাও লিখে ফেলতে পারি যে তোমার আহ ক্যাটাগরাইজড প্রোডাকশন, কয়েকটা লিখে আর কি, আপনি সবগুলোতে যে থাকতে হবে তা না। ক্যাটাগরাইজড প্রোডাক্ট, তো এই টাইপের তুমি লিখে দিতে পারো। categorized। কি হলো ভাই, এটা ঠিক নেই? হ্যাঁ। সো ওকে না না, যেমন ওখানে ক্যাটাগরি, বাট এটা কিন্তু অপশনাল, থাকতেও পারে না। আবার ক্যাটাগরাইজ দিলে পারে ওর ডিসি কত একটা স্পেসিফিক প্রোডাক্ট খুঁজতে। ধরো টি শার্ট মেয়েরাও পরে, পোলারাও পরে, জিন্স পোলারাও পরে মায়েরাও পরে। এখন যখনও বলবো যে মেয়ে, ধরো একটা ছেলে এসে খুঁজতে যাবে, তখন দুইটাই দেখালো যে ভাই এই টি শার্টটা ছেলেদের, এই টি শার্টটা মেয়েদের। তখন কি হলো, তখন ওর ডিসিশন নিতে মানে মোর স্পেসিফিক হলো, ডিসিশন নিতেও সুবিধা হলো। এই জন্য ক্যাটাগরাইজ কথাটা লিখলাম। কথা বোঝা গেছে? এই আর কি। স্যার আর কারো কোনো কথা আছে? কথা খুব ওপেনলি বলতে হবে এবং খোলামেলা বলতে হবে ভাই। ভাইয়া এই ক্যাটাগরাইজেশনের ক্ষেত্রে ফিল্টারিং প্রসেসটা কি ইউজ করা যায়? ভাই এটা আপনি ফিল্টারিং করেন আর টিল্টারিং করে সেটা ডেভেলপারের ব্যাপার। আমার এটা লাগবে অ্যাজ এ সিআরও এক্সপার্ট, নাহলে আমি কনভার্সন রেট বাড়াতে পারতেছি না। আপনি বারবার ডেভেলপার পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা প্রশ্ন করতেছেন, ওয়াই? না আমরা কি কোনো রিকমেন্ডেশন দিতে পারি কিনা রিকমেন্ডেশন এটা ভাই, তুমি সিআরও আমার এটা লাগবে, কিভাবে করবে সেটা সিআরওর পয়েন্ট অফ তুমি ভিউ থেকে? শোনেন, একটা জিনিস মাথায় রাখেন যে, একটা জিনিস মাথায় রাখেন যে আপনি বলবেন যে এটা আমার লাগবে, যেখানে আপনার ইয়া করা দরকার, যেমন এই জিনিসগুলো, এই পার্ট গুলো হচ্ছে সম্পূর্ণ। আচ্ছা ভাই, আপনি মানে এটা হচ্ছে কিন্তু একদম ফুল টেকনিক্যাল পার্ট,
তো এটা আপনি বেশি ভালো জানেন না ডেভেলপার ভালো বেশি জানেন? 100% ডেভেলপার বেশি ভালো জানে। তখন যখন আপনি ওনারই কাজ। রিকমেন্ড করবেন, যখন আপনি রিকমেন্ড করবেন, এই বেটা একটু অন্যভাবে নিতে পারে, দরকার নাই ভাই আমার এটা লাগবে, তুমি আমাকে ইমপ্লিমেন্ট করে দাও। জানি ভাই আপনি পারবেন, এইভাবে আমরা কাজ করি। জানি ভাই আপনি পারবেন, আরে ভাই ভাই আপনি এটা দিলে আপনি করে দিবেন। বুঝতে পারছেন? কিন্তু তাকে যখন আপনি বলবেন যে ভাই তুমি এআই ইমপ্লিমেন্ট করো, তখন আমরা বলবো, ভাই এআই কিভাবে ইমপ্লিমেন্ট করবো? শিখছো ততটুকু, এআই কিভাবে ইমপ্লিমেন্ট করবো বলেন, টেকনিক্যাল পার্ট। সার্চ ইঞ্জিনে এআই কিভাবে ইমপ্লিমেন্ট করবো বলেন। আবার সার্চ ইঞ্জিন অনেক প্রকার আছে, কিন্তু ওই গুগলের প্রথম দিককার ইতিহাস পড়ে দেখেন, দেখবেন যে শুধু কিওয়ার্ড বেস, তারপরে আছে 2 লাইন লিখলে যে সাজেস্ট করে, এটাও এর খেলা। তারপরে হচ্ছে যে ক্যাটাগরি ধরে প্রোডাক্ট খুঁজে খুঁজে আনা, তখনই গার্বেজ হয়। এরপরে আসলো যে মানে আরো কতটা, মানে ওর লেখার ধরন দেখে এবং আই ট্র্যাকিং পর্যন্ত, যে ও কোন প্রোডাক্ট দেখাচ্ছে সেইভাবে নিয়ে আসা। সো এখানে কিন্তু অনেক ধরনের ব্যাপার আছে আর কি ভাই। সো আপনি কয়টা বলবেন? আপনি তাকে বলবেন যে ভাই আমার এটা লাগবে, অ্যাজ এ সিআর এক্সপার্ট কোনো রিকমেন্ডেশন, আমার এটা লাগবে ভাই। আমার একটা কি জানেন, স্যার যেমন স্যার ওয়ার্ডপ্রেসে আপনি অনেক প্লাগইন আছে সার্চে, শপিফাইতে আছে, তারপরে কাস্টম যারা ডেভেলপ করে তারা তো নিজেরা তৈরি করে। বাট ব্যাপারটা হলো কি জানেন, এর মধ্যে এক একটা এক এক ভাবে কাজ করে, এবং একটা জিনিস কি জানেন, কোনোটাই সম্পূর্ণ পরিপূর্ণ না। সো আপনি কোনটা সাজেস্ট করবেন তাকে? বরং আপনি বলুন যে ভাই আমার এটা লাগবে, তুই কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে? জি স্যার বলুন। স্যার আমার মনে পড়ালেখা হয় আপনি করে একটু যেভাবে আমি যে দেখেন, কথাগুলো বললাম। স্যার আপনি যেভাবে দেখেছেন এর পাশাপাশি আমরা কম্পিটিটর রিসার্চ করলে বেটার একটা আইডিয়া পাবো, আমাদের ইমপ্লিমেন্টেশন নিয়ে মাথা না ঘামাই, মানে আপনার আইডিয়াটা মাথায় দেখলে হচ্ছে থাকবে যে হচ্ছে যে আপনার আইডিয়েশন। কি কি থাকে, মানে যেমন দেখবেন যে ভাই আপনারা যখন সিআরও কোর্স করতে আসছেন 2 4 5টা যে ভিডিও দেখে আসেন না, তাই তো ফেসবুক মানে ইয়া দিয়ে প্রত্যেকে বলতেছে ভাই স্মার্ট সার্চ বার করতে হবে, তারপরে কি বলতেছে তোমার পেজ স্পিড কমাইতে হবে, তারপরে কি বলতেছে তোমার প্রপার নেভিগেশন বা স্ট্রাকচার ভালো থাকতে হবে। কিভাবে একটা নেভিগেশন ভালো হয়, কিভাবে একটা ল্যান্ডিং পেজ ভালো হয়, এটা কিন্তু কেউ বলতেছে না। সো আপনি জানতেছেন যে কিভাবে একটা স্মার্ট সার্চ হয়, সেটা আপনি বলে দিবেন, সেটা তুমি ইমপ্লিমেন্ট করতে, সেটা তোমার দায়িত্ব ভাই। ব্যাপারটা তাই না? এই আর কি দেখবেন ফেসবুকে যে ভাই ওই এটা করলে ভালো হয় না, এটা করলে ভালো হইতো, এটা করলে মানে এটা ভালো হয় না, সি 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 এত বড় ছাগল কাণ্ড হ্যান ত্যান। ছাগল কাণ্ড বাংলাদেশের দ্বিতীয়টি যেন আর কোনো না ঘটে, তাহলে আমাদের কি করা উচিত, কি স্টেপ নিতে পারে গভর্নমেন্ট? আপনি তো গভর্নমেন্টের অংশ, আপনি কি গভর্নমেন্টকে একটা পরামর্শ দিয়েছেন? আপনার পরামর্শ তো ওইভাবে যাবে না, ডিরেক্ট আপনি যে দিতে পারবেন, কিন্তু আপনি ফেসবুকে তো স্ট্যাটাস দিতে পারেন যে এই ছাগল কাণ্ড বাংলাদেশে আর কোনোদিন ঘটবে না যদি আমরা এইভাবে স্টেপ নিতে পারি। আপনি আপনার শেয়ার করেন, সেটা যা কার না, মানে গণতন্ত্র তো এটাই, তাই না? আপনি বিভিন্ন ভাবে জানাচ্ছেন, তাই তো? এরকম কোন পোস্ট আপনি দেখেছেন? দেখেন নাই কিন্তু, কিন্তু এটা নিয়ে সিসি, এটা এত বড় বাটপার হ্যান ত্যান সবাই বলে যাচ্ছেন, কিন্তু একটু আগে আমরা একটা আলোচনা হচ্ছিল, ঠিক না? দ্যাটস দ্য থিং। আচ্ছা, এবার আমরা আসি যে মোবাইল রেসপন্সিভনেস, ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা একটু ডাটা নিয়ে কথা বলি, তারপরে আসলে এটা কি হয় সেটা বুঝতে পারবেন। যে যদি হচ্ছে যে আপনার ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ না হয়, খুব ইম্পর্টেন্ট ডাটা দেখেন, কনভার্সন রেট, এই যে মানে কনভার্সন রেটের দেখেন মানে মূল বিষয়গুলো, যে কি রে ভাই 1 টাকা খরচ করে 3 মাসে কিভাবে 7% হয় আসলে, মানে এখানে ডাটা গুলো কত দারুণ, খুব খেয়াল করে দেখেন, এবং কত অ্যানালাইসিস ডাটা এগুলো মানে বের করছে যে 40% মানুষ মোবাইল রেসপন্সিভনেসের কারণে, মানে মোবাইল রেসপন্সিভনেস না থাকার কারণে 40% ইউজার তোমার কম্পিউটারের ওয়েবসাইটে চলে যাবে বাউন্স করে। এখানেও দেখেন খুব দারুণ খেলা, যে 100 জন লোক তুমি পার ক্লিকে যদি 1 টাকা করেও নাও, তাও তোমার $1 নাও, তাও তোমার $100 খরচ হইলো। 40% মানুষ শুধুমাত্র তোমার ওয়েবসাইটটা মোবাইল রেসপন্সিভ না, তাই সে চলে যাবে আরেকটা ওয়েবসাইট বলতে এখানে কম্পিউটার বলা আছে কেন, কারণ সে ওই প্রোডাক্টটা সে কিনবেই টুডে আর টুমরো, সে তোমার কাছ থেকে কিনুক
আর আরেকজনের কাছ থেকে কিনুক, সে কিন্তু তোমার প্রোডাক্ট কিনবেই ভাই, কিন্তু সে আরেকজনের কাছে চলে যাবে। তার 40% মানুষ, তার মানে $40 কিন্তু আমার এখানেই লস। কিসের কারণে? শুধু মোবাইল রেসপন্সিবিলিটির কারণে। আরো মজার তথ্য হলো 56% অনলাইন সেলস আসে ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু দেখবেন যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে তোমার অন্যান্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রি আরো যত আছে আর কি, মানে ওভারঅল 56% অনলাইন সেলস আসে মোবাইল থেকে। খুব ইম্পর্টেন্ট কথা। আমরা দেখবেন যে গুগল আর ফেসবুক যখন শিখছি, তখন কিন্তু আমরা যখন ডাটা অ্যানালাইসিস করছি, তখন কিন্তু আমরা দেখছি যে আমাদের মোবাইল ইউজার কেমন, ডেস্কটপ ইউজার কেমন, ট্যাব ইউজার কেমন, তাই না? তার মানে 56% অনলাইন সেলস আসে কোথা থেকে? মোবাইল থেকে। খুব ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মোবাইল রেসপন্সিভের কি গুরুত্ব বুঝে ফেললাম। আচ্ছা, এখন আরেকটা মজার ব্যাপার আছে যে এইটার ক্ষেত্রে খুব বড় বড় কোম্পানি ছাড়া ছোট ছোট কোম্পানি ম্যাক্সিমামই ফেল হয়। 84% ইউজার তারা বলেছে যে তারা ওয়েবসাইট থেকে, মোবাইল থেকে অর্ডার করতে পারে না, কারণ মোবাইল থেকে পেমেন্ট প্রসেসের জায়গা যায় তারা থাইমা যায়। ওই পেপালের ইনফরমেশন দেয়া, ওই ইসের ইনফরমেশন দেয়া, ওই জায়গাটা তো একটু ঝামেলা তৈরি হয় আর কি, কারণ তখন ওই গেটওয়েতে নিয়ে যায়, একটু ব্যাপার স্যাপার হয় আর কি। তো ওখানে তো আসলে আপনার হাত থাকে না। তারপরে ওই চেক আউট পেজটাতে অনেকে, ওইগুলো আমরা পরবর্তীতে আরো পড়বো যে চেক আউট পেজ আসলে কেমন থাকা উচিত, সেখানে কি ইনফরমেশন থাকা উচিত, পেমেন্ট ইনফরমেশন গুলো কিভাবে থাকা উচিত, এইটা মোবাইল থেকে করতে পারে 84%। তাহলে কত ইম্পর্টেন্ট একটা জিনিস মোবাইল এন্ড ব্রাউজার রেসপন্সিভনেস, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 40% মানুষ ভাই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে দেখেন, তার মানে কি আমাদের কিন্তু আমাদের এইটা চেক করতে হবে যে ভাই তোমার ইয়া আছে কি, মোবাইল রেসপন্সিভনেস আছে কি। যদি না থাকে, তুমি ভাই এইদিকে ফেসবুকে গুগলে এই এসইও যে করতেছে তাকে পার মান্থ $200-300 দিচ্ছ, কোনো লাভ নাই, কনভার্সন বাড়বে। বুঝতে পারছেন? অতএব এইটা আমাদের এরকম আরো অনেক টুল আছে, গুগলেরও টুল আছে। এইটা যদি আমরা একটু ধরো এখানেই মারি, হুম, আমরা ধরো এটারে মাইরা দাও, এখান থেকে আমরা বিভিন্ন ইসে আর কি, এটা হচ্ছে যে আরেকটা জিনিস করবেন কি জানেন, এইটা হচ্ছে যে মানে এখানে আমার একটা সাজেশন আপনাদের, যে আমরা টুলসতে তো দেখবই, আপনিও তো ম্যাক্সিমাম দুইটা মোবাইল ব্যবহার করেন। তো আপনি আপনার দুইটা মোবাইল বা ট্যাব যদি থাকে, আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন, খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু ভাই, 40% মানুষ ইসে চলে যাচ্ছে রেসপন্সিবিলিটির কারণে। তার মানে আপনার টাকা, আপনি সিআর এক্সপার্ট হিসেবে যখন আপনি কাজ করবেন, আপনাকে তো আসলে এতগুলো টাকা দেবে। So আপনার একটা ক্লায়েন্ট ওই দিক চলে যাওয়া মানে বিশাল ব্যাপার। আর একটা যদি আপনি কনভার্ট করতে পারেন, মানে কিন্তু ওই পার্সেন্টেজ কনভার্সন রেট বেড়ে যাচ্ছে, কনভার্সন রেট বেড়ে যাচ্ছে মানে কিন্তু আপনার দাম বাড়তেছে তার, তাই না? সো এটা একবার একটু চেষ্টা করবেন যে একটা ই কমার্সের ক্ষেত্রে ফুল একটা ইউজার জার্নি, এটা আমরা যেটা পড়েছিলাম আর কি, আপনি নিজে একটা প্রোডাক্ট অর্ডার করে দেখবেন, মানে আপনি নিজে এক্সপিরিয়েন্সটা নেবেন যে কেমন আর কি। এছাড়াও আপনি টুলস দিয়ে দেখবেন আর কি, ঠিক আছে? তো ধরো এটা আমরা একটু দিয়ে দিই, এখানে আপনি বিভিন্ন ইয়া আছে, ধরো আমরা আগে একটা সার্চ দিই, এখানে ধরেন যেমন ইসে, কিরে ভাই, কানেকশন রিপোর্টস কানেক্ট, আচ্ছা ওরা একটু, ওকে নেট নেই নাকি ভাই? স্যার আপনার না এই টুলসটা একটু সমস্যা। ভাই জি ভাস। ফ্রি জিনিস তো, এটাকে টাকা পয়সা দিয়ে দেন, দেখেন ডোনেট করতে, টাকা মানে পয়সা ওদেরই দিয়ে দিন তাই। সমস্যা, ওদেরই সমস্যা আর কি, আপনার না। বস ডুপ্লি চেকার দিয়ে দেখেন, চেক করেন। না, এইটার একটা মজা আছে কি জানেন, এটা হচ্ছে যে ইয়া আর কি, ডুপ্লিসেকার নাকি এটা? জি চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছে উনি বস। ঠিক আছে,
সরাসরি ওখানে নিয়ে যাও। ব্যবহারে সন্তুষ্ট কই কই ডুপ্লিসিকেট তো প্লাগারাইজ কন্টেন্ট চেক করবার। না ইয়াও থাকতে পারে, এদের অনেকগুলো টুলস আছে, অনেকগুলো। বস চ্যাট বক্সে লিংকটা দিছি। আচ্ছা, ডুপ্লিসেকারের হচ্ছে যে আপনার এসইও চিন্তা করে করা, তো ওদের হচ্ছে অনেকগুলো ইয়ে আছে, গুগলের আছে, ওদের হচ্ছে অনেক টুলস আছে, ভালো টুলস, ফ্রিতে অনেক কিছু করা যায়। ব্রিজ খুঁজে বের করো, ঠিক আছে না? আর একটা মিস হয়েছে নাকি? এই টুলটার একটা মজার ব্যাপার হলো, এটা মাঝে মাঝে হয়তো প্রবলেম করতে পারে, হ্যাঁ। আপনি হচ্ছে ধরেন ডেস্কটপের এই ভার্সনটা দিন, আচ্ছা, ডেস্কটপের এই ভার্সনটা দেন, এত প্রবলেম করার কথা না। আচ্ছা যাই হোক, অনেক সময় করতে পারে, বাট আসবে আর কি। আচ্ছা, করুক, সমস্যা করুক। এটা হচ্ছে এটা ধরেন যে আহ মানে এটা হচ্ছে ইসের জন্য, এর কি ইয়া দেখায় না? ধরো যে তোমার এটা মোবাইলের জন্য, আমরা কি সে ইয়া করে দিতে পারি? মোবাইল, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি না? এটা আসলে আমাদের, হ্যাঁ ঠিক আছে, ও হয়তো ব্যাক এন্ডে অনেকগুলোই চেক করে। যেমন এই টুলটার একটা মজা হলো যে আপনি একদম স্পেসিফিক ধরে ধরে ডেস্কটপের কতগুলো ইয়া আছে, পিক্সেল রেশিও হয়, এত বাই এত, এত বাই এত। মোবাইলের হচ্ছে আপনি মোটামুটি পপুলার যতগুলো মোবাইল আছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে এই যে সবগুলো বসে বসে দেখতে পারেন। তো এইটা কখন হয় জানেন? যেমন যদি আপনি, মানে কেন এই টুলটা আর কি, যখন আপনি পুঙ্খানুপুঙ্খ ডেটা অ্যানালাইসিস করেন না, আপনি কিন্তু গুগল অ্যানালিটিক্স পরে এই ডেটাও বের করতে পারেন যে আপনার ভিজিটররা কোন ধরনের, মানে কোন মডেলের মোবাইল সেট ব্যবহার করছে, সেটা কিন্তু আপনি ফেসবুক, গুগল, জিএফওর সব জায়গায় বের করতে পারেন। তো আমরা যদি অতদূর পর্যন্ত যাই ডেটা অ্যানালাইসিসে আর কি, মানে এই জিনিসগুলো শিখাইতে গেলে ধরেন যে এই সিআরও কোর্স আসলে 50 ঘন্টা 100 ঘন্টা হওয়া উচিত। তো মানে বাট ওই ধরনের চেক আপও কিন্তু হয়, ধরেন আমরা করব না হয়তো, বাট এই যে অ্যামাজন ট্যামাজন এরা কিন্তু ভাই এরকম প্লেয়ার। যেমন ধরো আমি ধরে নিচ্ছি যে আমার সব থেকে বেশি সেল হয় ধরো যে তোমার হুয়াইয়ের একটা মডেল, বা ওয়ান প্লাসের একটা মডেল, অথবা আইফোনের একটা মডেল। সো স্পেসিফিক ওইটা ধরে ধরে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে ওইটার জন্য কতটা রেসপন্সিভ। কারণ 40 জন মানুষ তো চলে যাবে ভাই, চারটিখানি কথা না, কিন্তু 40টা মানুষ যদি কম্পিউটার ওয়েবসাইটে চলে যায়, কোয়েল দিকে যাবে না, এরকম আর কি ব্যাপার। সো এইখান থেকে এখানে আপনি একটা স্কোর পাবেন। এছাড়া হচ্ছে যে গুগলের একটা টুল আছে না ভাই, মোবাইল রেসপন্সিভ চেকার, মোবাইল রেসপন্সিভ চেকার, কি জন্য নাম ছিল গুগলের ওই ইয়াটার নাম? গুগলের একটা ছিল না, একটু হেল্প করেন না ভাই। গুগলের সার্চ কনসোল। না না না, গুগলের একটা আছে। আচ্ছা যাই হোক, পাইলাম। তো এইটার ক্ষেত্রে যেটা হয় এটা হয় আর কি। তো এটা করলে যেটা হবে ভাই, সেটা হলো যে আপনি স্পেসিফিক, ধরেন আপনার ডেটা অ্যানালাইসিসে আপনি দেখলেন, আবার এটা হুদাই কিছু না, আপনি ব্রাউজারটারেও কিন্তু বিভিন্ন ওই মোবাইল এসে নিয়ে যেতে পারেন, বুঝতে পারছেন? ব্রাউজারটারে আপনি, যাই হোক ওইদিকে আমি গেলাম না, সবাই জানে। এইটা করে আসলে আমাদের দেখতে হবে যে আমাদের মোবাইল রেসপন্সিভনেসটা কত। এছাড়াও আপনি এই টুলগুলো ব্যবহার করতে পারেন, এই টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেমন স্যার 64, গুগলের এএমপি। না না না, তারপরে হচ্ছে যে ধরেন এটাও আপনি ব্যবহার করতে পারেন
আর এইটাতে দেখলে আপনি একদম সুন্দর এরকম নাড়াচাড়া করে দেখতে পারেন, সেটা ভালো হয়। তো আর সব থেকে ভালো হয়, এখানে আমি কয়েকটা কথা বলে দিই। ধরেন আমরা এরকমই আর কি, আমাদের এখানে বলে দিই, আপনি 2-3টে টুল ইউজ করেন। এখানে হচ্ছে যেমন 64% ও বলেছে, ডেস্কটপে কত, ডেস্কটপের ইয়াটা দেখেন, মোবাইলের ইয়াটা দেখেন, তো এটা আমাদের 80-র উপরে নিয়ে যেতে হবে আসলে দিন শেষে, তাই না? ডেস্কটপের ক্ষেত্রে দেখেন, মোবাইলের ক্ষেত্রে দেখেন, এই স্ক্রিনশট গুলো নেন, এরকম হাজারো টুলস আছে, নিয়ে ক্লায়েন্টকে বলেন বা ইসেরে বলেন যে ভাই এটা তোমার, আমার মোবাইল রেসপন্সিভনেস খারাপ আছে, তুমি এটা 80-র উপরে বা তুমি এটা রেসপন্সিভনেস বাড়াও। কত উপরে বাড়াবো? 100 করে দিকে, আমার অসুবিধা নেই, বাড়াও। এক। দুই নম্বর হচ্ছে যে, আপনি একবার হলেও আপনার যে দুটো মোবাইল সেট আছে সেইটাতে আপনি একদম ফুল জার্নিটা ইয়া করে দেখবেন যে কোনো জায়গায় কোনো প্রকার ফ্রিকশন, কোনো প্রকার হচ্ছে যে কনফিউশন, এই জিনিসগুলো আছে কি নাই। ঠিক আছে ভাই, আমি এখানে ক্লিক করবো না ওখানে ক্লিক করবো, এরকম কোনো কনফিউশনে পড়ে যাচ্ছেন, অথবা আপনি হচ্ছে যে ক্লিক করার পরে ওটা আসেই না, এই ধরনের কোনো ফ্রিকশন আছে কি, এই জিনিসগুলো একবার একটু চেক করে দেন সুন্দর করে এখান থেকেও একটা, ধরেন ডেস্কটপের জন্য এরকম একটা স্ক্রিনশট নেন, তারপরে হচ্ছে যে ইসের জন্য কি বলে, এটার একটু বড়, আমি ধরেন এতটুকু নিলাম, ডেস্কটপের জন্য এরকম একটা স্ক্রিনশট নেন, তারপরে হচ্ছে মোবাইলের জন্য এরকম একটা স্ক্রিনশট নেন, দেন ক্লায়েন্টকে বলেন যে ভাই তুমি আমার এইটা বাড়ায় দাও, কাহিনী শেষ। কথা বোঝা গেছে? এই জায়গা আমাদের দুটো, বাট এটা মোর ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বলতে পারেন যে ভাই তাহলে এটা আমরা মানে এটা এখানে কিন্তু বলতে পারেন যে ভাই মোবাইল রেসপন্সিভনেস কিন্তু আমি বাড়াতে পারবো ভাই, মোবাইল রেসপন্সিভনেস এজ এ সিআর এক্সপার্ট আমি কি বাড়াতে পারবো ভাই? না বস, মোবাইল রেসপন্সিভনেস কি আমরা বাড়াতে পারবো? না স্যার, এটা না না, এটা ডেভেলপারের সম্ভব কাজ। না। না বস, ওটা আমার কাজই না। এটা আমার ডেভেলপারের হেল্প নিতেই হবে, ঠিক কি না? সো জি আমাকে বস। জাস্ট এখানে ফাইন্ডিংস গুলো বের করে তাকে একটা হেল্প করা যে ভাই আমার এই জিনিসগুলো নাই, তুমি আমার ইমপ্লিমেন্ট করে দাও। কিছু জায়গায় আমরা গাইড করব, কিছু জায়গায় গাইড করবো না। তবে একটা কথা মনে রাখবেন, কোনো টেকনিক্যাল মানুষকে কখনো কোনো টেকনিক্যাল জিনিসকে গাইড দেয় এবং করবেন না, তাহলে ধরা খাবেন এই জিনিসগুলো। বাট অন্যান্য জায়গায় কিন্তু আমরা, যেমন মার্কেটিং এক্সপার্ট আমরা, আমরা কোন স্ট্র্যাটেজি করব কি না করব সেটা আমরা বলবো, কিন্তু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু এই বিষয় নিয়ে আমার নলেজ নাই বা এটা আমার নলেজ থাকার সম্ভাবনা, বা আমার যতটুকু ভাষা ভাষা নলেজ থাকবে ডেভেলপার থেকে তো কম, কম মানে কি অনেক কম। তো তাকে হয়তো আমরা এভাবে গাইড করতে পারবো না, বাট আমরা বলবো যে ভাই এটা আমাদের লাগবে, তুমি আমাকে ইমপ্লিমেন্ট করে দাও। কিন্তু যখন আমাদের এটাই তো স্ট্র্যাটেজি না, এটা জাস্ট আমার টেকনিক্যাল পার্টে আমার সিআর পয়েন্ট অফ ভিউ থেকে কি কি চেক করবো। কিন্তু আমরা যখন কোনো ক্যাম্পেইন স্টাডি যাবো, তখন কিন্তু আবার আমরা 100-তে 100, ভাই আমার এটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে, ভাই তুমি এটা করে দিতে পারো, তখন আমার গাইডলাইন থাকবে। কথা বোঝা গেছে? বোঝা গেছে কথা? জি স্যার, জি স্যার, জাস্ট আমরা ধরাই দিব আর কি। এক্স্যাক্টলি, জি স্যার, জি। বুঝে গেছি। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা পয়েন্ট হলো যে এটা হচ্ছে আমরা এসইওটা আমরা এখানে কেন রাখি, যেমন এটা, এটাও একটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট দেখেন, যে ধরো কোনো একটা ভদ্রলোক, কোনো একটা ভদ্রলোক যে কোনো একটা ভদ্রলোক ধরো যে তোমার ওয়েবসাইটে গুগল অ্যাডস থেকে আসছে বা ফেসবুক অ্যাড থেকে আসছে, তো আসার পরে সে এরকম একটা ল্যান্ডিং পেজে যাবে, ধরো এরকম একটা ল্যান্ডিং পেজে যাবে, তার মানে কিন্তু সে অলরেডি তোমার সম্পর্কে কি জানে, মানে এখানে আসলো মানে সে তোমার সম্পর্কে হয়তো সামহাও সে প্রোডাক্ট কিনলো না, কিন্তু তোমার সম্পর্কে অলরেডি সে জেনে গেল। এরপরে ধরো সে গুগলে যেয়ে এম্বার লাইফ লিখে সার্চ, ধরো কোনো এক সময় এম্বার লাইফ ক্লোদিং লিখে সার্চ, এই যে এখানে, যে ইয়াটা আসতেছে, যেমন ধরেন ধরেন আমরা কিন্তু ওই এসইও করতে হবে এটা আমাদের বলার দরকার নাই, হ্যাঁ, বাট আমাদের শুধু অন পেজ এসইওর ক্ষেত্রে, অন পেজ অনলি অন পেজ মানে কোন একটা সার্চ দিলে সার্চের আসাতে একটা স্ট্রাকচার আছে না, যেমন এটা একটা স্ট্রাকচার, যেমন প্রথমে ইয়ে আসলো, তারপরে ওখানে কোন কোন ক্যাটাগরি আছে সেগুলো আসলো। অনেক সময় দেখবেন যে যেমন আমরা যদি স্কিল আপার লিখে এখানে সার্চ দিই, একটু খেয়াল করে দেখেন, স্কিল আপার লিখে যদি এখানে একটু সার্চ দেই, এখানে আমাদের সেই নলেজ গ্রাফটা আসলো, হ্যাঁ, তখন কি হয়, এই কোম্পানি সম্পর্কে একটা পজিটিভ ভাইব তার মধ্যে হয়ে যায়। যেমন দেখবেন এর আগে খালিদ ফারহান ভাই একটা পোস্ট দিছিল, কথা বললো কে?
ঠিক না, এটা ঠিক না। আচ্ছা, শেষ করে দিই, বাদ দেন। স্যার আপনারটা ইকো SEO হয়েছে, কেউ কথা বলে না, আপনারটা ইকো হয়েছে। কি হয়েছে? তা আপনার কথাটা কারো মাইক্রোফোনের জন্য আপনার কথাটা ইকো হয়ে আসছে তো হয়তো স্যার। রিয়েলি? জি তাই? স্যার, মানে এটা আপনার সমস্যা না, অন্য কারো সমস্যা স্যার। আচ্ছা বাদ দেন, আচ্ছা বাদ দেন, ফরগেট ইট। অন পেজ এসইওটা আমরা এই জন্য চেক করব, তার কারণ হলো যে যে আহ এই যে কথা ইয়া হয়ে যায় আর কি, হ্যাঁ। ধরেন যে সামহাউ সে যে কোনো ভাবে আসছে, সে ধরো ফেসবুক এর মাধ্যমে আসুক, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, যে কোনো ভাবে আসুক, এরপরে এই ভদ্রলোকটা কি তোমার ব্র্যান্ড নেমটা জেনে গেল, অথবা যে সিআরও যে শুধুমাত্র ইয়ে থেকে আসলেই হচ্ছে, মানে ফেসবুক এর গুগল থেকে এসে যে কনভার্ট হবে তা তো না, মানে থ্রু এসইও ডিরেক্ট এসেও তো কনভার্ট হবে, তাই না? তো যখন আসলে কেউ একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবে, ধরেন এখানে আপনার ওই মানে আপনি ইয়ে করেন না, মানে অন পেজ এসইও বা এসইও অফ পেজ এসইও কোনোটাই করেন না, কেমন অন পেজটাকে গুরুত্ব দিচ্ছি আর কি। যদি অন পেজ এসইও যদি না করেন, তাহলে আপনার এই ডাটাগুলো স্ট্রাকচার আকারে আসবে, তাই না? স্ট্রাকচার আকার মানে গুগল যদি আপনি ইন্ডেক্সিং এ হবে না, যদি আপনি গুগল মাই বিজনেস নাকি সার্চ কনসোলে যদি ইন্টিগ্রেট না করেন, তাহলে তো আপনার ইসেই আসবে, তাই না ব্যাপারটা? তো এইটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে একটু বলবো যে ভাই, তোমার এটা এক নম্বর হচ্ছে গুগল ইন্ডেক্স করা আছে কিনা এবং অন পেজ এসইও করা আছে কিনা, যাতে হচ্ছে এই স্ট্রাকচার ওয়েতে, বা যে এখানে একটা যে নলেজ গ্রাফ আসলো, বা তুমি অ্যাপেল লিখে সার্চ দাও, দেখো ওদের নলেজ গ্রাফটা দেখো, মানে তখন একটা কি হয়, তখন একটা পজিটিভ ভাইব তৈরি হয় আর কি এই কোম্পানি সম্পর্কে, তখনই সে আসে আর। এখন দেখেন, আপনি বলতে পারেন ভাই আমি আসলে কনভার্সন রেট বাড়াবো গুগল এর, ফেসবুক এটা আমার দরকার কি? আরে ভাই না, কনভার্সন রেট শুধু বাড়াইলে তো আর সিআর এক্সপার্ট হওয়া যায় না। এখানে আমরা পরবর্তীতে দেখবেন ডেটা অ্যানালিসিসে শিখবো, এখানে কোন একটা কোম্পানি রিপিট কাস্টমার যদি 20 to 25% না থাকে, ওই কোম্পানি সাস্টেনই করে। তো যখনই তুমি রিপিট কাস্টমার আনতে যাবা, তখন সে সবসময় গুগল থেকে নাও আসতে পারে, সে তোমার ডিরেক্টই আসবে। কথা বোঝা গেছে? তো তখন এসে যদি এরকম একটা সার্চ দিয়ে সে একটা ইয়া পাইলো না, মানে তোমার ধরো যে ইন্ডেক্সই করা নেই গুগলে, তখন কিন্তু বস হচ্ছে যে সেটা পজিটিভ ভাইব পায় না, তোমার প্রতি ট্রাস্টের জন্ম হয় না। এই কারণে হচ্ছে আমরা ইয়া হয় আর কি। এবং এটা ইউজার এক্সপিরিয়েন্সেরও কিন্তু একটা অংশ। সে কিন্তু ফার্স্ট একটা সার্চ দিয়ে তোমার পেলে একটা, তার একটা এক্সপিরিয়েন্স, ও নাইস পাচ্ছি তো, এই যে একটা পজিটিভ ভাইব তৈরি হয়ে গেছে সাইকোলজিক্যালি। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে আমাদের এসইও এর এই অংশটা, আমি অন পেজের এই অংশটা সিআরও তে একটু ইম্পর্টেন্ট, বাট এসইও আর একটা পার্ট, এটার জন্য ক্লায়েন্ট আরেকজনকে রাখতে পারে, সেটা আলাদা। এটা আমাদের না। কিন্তু ধরো সে হচ্ছে যে মানে অফ পেজ এসইও তে যেটা করে আর কি, মানে ওই তোমার সোশ্যাল বুক মার্কিং আছে কিনা, তোমার হচ্ছে যে বিভিন্ন জায়গা বড় বড় নিউজ চ্যানেলে, তোমার পোর্টালে তোমার ব্যাকলিং করা আছে কিনা, এই জিনিসগুলো আমার করার ইম্পর্টেন্ট না, কারণ সেটা হচ্ছে এসইও ওয়ালারা এসইও খুঁজে বার করে। আমাদের দরকার যে একটা লোক এখানে আসার পরে যদি একটা পজিটিভ ভাই পায়, সামহাও সে ফেসবুকের থেকে আসলো, পরবর্তী স্কিল সার্চ দিল, ধরো এরকম একটা ইয়া পাইলো, তখন হচ্ছে যে ওর একটা পজিটিভ ভাইব তৈরি হয়, দ্যাটস ইট। এই কারণে হচ্ছে যে আমরা এই অন পেজ এসইও এই জায়গাটা। তো অন পেজ এসইও কি জিনিস, এটা ধরেন আমাদের এই কোর্সে পড়ানো জিনিসটা, তারপর আমরা ধরো বেসিক কথাবার্তা, যে ধরো যে ওই টাইটেলটা ঠিক করা, ডেসক্রিপশনটা ঠিক করা, কিওয়ার্ড গুলো ব্যবহার করা, ওই যে ইমেজ টু টেক্সট রেশিওর একটা ব্যাপার আছে, এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা বুঝবো যে তার অন পেজ এসইও কি আছে। কিভাবে চেক করব? হাজার হাজার টুলস আছে, লাখ লাখ টুল আছে। ধরো আমি এই পেজের অন পেজ ইয়াটা ঠিক আছে, তাই না? তা আমরা ধরো যে আমরা যে এই প্লাগইনটা ব্যবহার করি এসইও কোয়াকটা, এখানে যে জাস্ট আপনি ওই পেজে যাবেন, যাওয়ার পরে যে পেজের অন পেজ এসইওটা, আমরা সাধারণত আমরা হোম পেজও দেখবো। ধরো আমরা হোম পেজটা দেখে আসি, ধরো আমরা হোম পেজও দেখবো, আমরা ধরেন এটাও দেখতে পাচ্ছি, যে কোনো একটা দেখলাম, আমরা হোম পেজ দেখবো, আমরা কয়েকটা পেজ দেখবো, তাহলে আমরা বুঝবো যে অন পেজ ঠিক আছে কিনা। এছাড়াও আরো অনেক টুল আছে এসইও, ওই যে একটু আগে ওই ভদ্রলোক কি জন্য টুল একটা দিল, এই যে ডুপ্লিসেকার, এদেরও এসইও শেখার আছে। তো এটা দিয়েও আপনি করিতে পারেন আর কি, বাট আমরা শর্টকাটে এটা কয়েকটা দেখে ফেলার জন্য আমি এই টুলটা রেখেছি, বাট হাজার টুল আছে, এটা আপনি করে ফেলতে পারেন। আমরা ধরেন জাস্ট একটু এসইও কোয়াকে যাব, আমরা একটু ডায়াগনোসিসে ক্লিক করি, এখান থেকে মোটামুটি আমরা এই যে ইউআরএল মোটামুটি ঠিক আছে, টাইটেলটা ধরো তোমারও ইয়া ইউজই করে মেন সে, আচ্ছা যদি না করে তাহলে এম্পাল লাইভে এটা কেমনে আছে ভাই?
কাটছে তো। যাই হোক, আচ্ছা, তারপরে হচ্ছে যে মেটা ডেসক্রিপশনটা ঠিকঠাক লিখেছে কি লেখে নাই, হেডিং গুলো ইউজ করছে কি না করছে, যাতে মোটামুটি যেইভাবে করছে ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই যে অল্টার ট্যাগ ইউজ করে না আর, মানে 9টা ইমেজ পাইছে যেখানে অল্টার ট্যাগ ইউজ করে না। এটা আমাদের খুব একটা সমস্যা না, আহ সমস্যা না, কারণ আমাদের আসলে আমরা এইটুকু দেখতে চাই তো, আমরা আসলে এইটুকু দেখতে চাই আর কি। হ্যাঁ, ধরেন এখানে ইমেজে ক্লিক কইরা মানে অল্টার ট্যাগ ইউজ না করলে ওই ইমেজ গুলো সার্চ দিলে পায় না, এটা আর কি। বাট মানে এসইও আমরা যে মানে সিআরও পয়েন্ট অফ ভিউ থেকে অল্টার ট্যাগ ইউজ না করলেও সমস্যা নেই, আমাদের এতটুকু আসলেই খুশি আর কি আমরা। ঠিক আছে ভাই, আচ্ছা, এতটুকু আসলেই আমরা খুশি। আর হচ্ছে ধরো তোমার আর বাদ বাকিগুলো আমাদের দরকার নাই আর কি, মানে আমাদের মোটামুটি এই জায়গাটা, এই মেটা টাইটেল, ডেসক্রিপশন, হেডিং টেডিং গুলো ইউজ করছে। এটাও তো ধরো ভাই মানে এর একটা স্ট্যান্ডার্ড আছে, 11% মনে হয় হতে হয়। তো এইটা হচ্ছে যারা এসইও এক্সপার্ট তারা আরো ভালো বলতে পারে, আমি কম জানি। তো এখানে হচ্ছে ধরো তোমার এটাও আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় কেউ কেউ সার্চ দিলে কতটা স্মার্টলি আসতেছে, জাস্ট হচ্ছে যে মানে ইয়াটা আছে কি বলে এটারে, যে তোমার হচ্ছে যে মানে স্ট্রাকচার্ড ওয়েতে সার্চটা আসতেছে কিনা, মানে অ্যাপিয়ারিংটা হচ্ছে কি। এতটুকু যদি আমরা চেক করতে পারি তাহলে আমাদের হবে, হয়তো আমরা আরেকটা ধরো এসে যেতে পারি। ধরো যে তোমার এম্বার লাইফে ধরো আমরা কোনো একটা প্রোডাক্ট, স্পেশালি প্রোডাক্ট পেজ গুলো আমরা একটু দেখতে পারি, দুই একটা প্রোডাক্ট পেজ টেজ দেখলেন, এগুলো দেখলেন, অন পেজ করা আছে, গুগল একটু সার্চ দিয়ে দেখলেন যে হ্যাঁ ওর আসতেছে, ওর আসতেছে, তাহলেই মোটামুটি হয়ে যায় আর, বুঝতে পারছেন? ধরো এটার আমরা একটু ডায়াগনোসিস করে দেখি, ওই ব্যাকলিং ফ্যাকলিং আছে কিনা ওগুলো আমাদের চেক করার ব্যাপার না। এখানেও হচ্ছে যে 0-10 ক্যারেক্টার, ট্রাই টু চেঞ্জ দ্য টাইটেল টু 0 ক্যারেক্টার, মানে এগুলো কি লেখা নাই, ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন আবার লিখছে, এগুলো একটু দেখতে হবে, যেগুলো একটু আসলে পারে। কারণ যখন কোনো প্রোডাক্ট লিখে সার্চ দেয়, যেমন ধরেন আমরা এই প্রোডাক্টটা লিখে যদি সার্চ দিই, যে প্রোডাক্টটা আমরা করতেছি আর কি, ধরো যে ব্ল্যাক প্রিমিয়াম, এটা দেখি, এটা আমরা একটু এইভাবে একটু সার্চ দিয়েও দেখলে না, হ্যাঁ, দেখি না আসতেছে আর কি, জাস্ট এরকম আসলেই হবে আর কি। হ্যাঁ, যে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ দিলে যেন মোটামুটি স্মার্টলি দেখায় আর কি, অ্যাপিয়ারটা হয় আর কি। এতটুকু চেক করলেই হবে, আর মোটামুটি কিছু না। এই এসইও পয়েন্ট, তাহলে এসইও পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জাস্ট দেখবো অন পেজ পয়েন্ট অফ ভিউ থেকে, ধরো যে আমরা ইন্ডেক্সিংটা করা আছে কিনা। তুমি যদি ইন্ডেক্স করা না থাকে এখানে আমরা দেখতে পারবো, কারণ অনেক ওয়েবসাইটে, ওই যে যেটা আমি খালেদ ফারহান ভাইয়ের কথা বলতেছিলাম, খালেদ ফারহান একটা পোস্ট ছিল দেখবেন, এই নতুন যখন ওয়েবসাইট করে আরো, তখন হচ্ছে যে দেখবেন যে নতুন যখন হচ্ছে যে ওয়েবসাইট করে আরো, তখন ওদের ওই সামহাউ ইন্ডেক্সিং মিস, ওই মুহূর্তে ধরো খালিদ খান সার্চ দিতে পায় না, সে সুন্দর করে এটা ফেসবুকে পোস্ট দিয়েছিল, দেখে নেন, অনেক আগে, বছর 2 আগে, যে ভাই আরো তোমার এসইও করা উচিত, যেহেতু সে একটু এসইও ফোকাস কাজ টাজ করে, যাই হোক সামহাউ দেখছে, সে পোস্ট দিছে আর। তার মানে কি, কারণ হচ্ছে আড়ং এর মতো একটা ওয়েবসাইট কোনো একটা কিছু লিখে সার্চ দিলে যদি ইন্ডেক্সই করা না থাকে, তার মানে কি হাইপটা নষ্ট হলো না? তারপরেও কিন্তু আড়ং ভাই বছরে 1000 কোটি টাকা ব্যবসা করবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও একটা ইসের ব্যাপার আছে, একবার ওরা তো একটা বড় ব্র্যান্ডে চলে গেছে, কিন্তু আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে তো ট্রাস্ট নেস্টটা তৈরি করতে হয়, আড়ং এর যেটা অলরেডি করা আছে বা ডে বাই ডে যত যাচ্ছে আরো হচ্ছে, এই জায়গাগুলোর পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই সিআরওটা করা আছে। তাহলে কি কি চেক করবেন ভাই? 1 নম্বর হচ্ছে, ধরেন আমরা এই জায়গায় একটু লিখে ফেলি কয়েকটা জিনিস, যে এখানেও হচ্ছে যে আমরা করে দিই, এখানে আমরা 3টা কলাম করে ফেলি। এখানে ধরো তোমার তুমি করো হচ্ছে যে ইন্ডেক্সিংটা আছে কিনা, ইন্ডেক্স গুগল, গুগল উইথ আদার, গুগল উইথ, এটা আমি আদার্স এইভাবে আদার্স সার্চ ইঞ্জিন যা আছে মোটামুটি 2-3টা দেখলে হবে ইন্ডেক্সিং করা আছে কিনা। তারপরে তুমি করলা যে কলাম ধরো, তারপরে তুমি ধরো যে চেক করলা যে ওই টাইটেল ডেসক্রিপশন গুলো আছে, মানে এটার এগেনস্টে আমরা পাচ্ছি হচ্ছে ধরো তোমার এই কি বলে, এটার এগেনস্টে আমরা পাচ্ছি যে হচ্ছে যে এটার উপরে করে স্ট্রাকচার্ড সার্চ রেজাল্ট। হ্যাঁ, ধরো এটাকে তুমি বলতে পারো স্ট্রাকচার্ড সার্চ,
সার্চ ইঞ্জিন ডিজাইন প্রসেস, তাই বলো। হ্যাঁ, এগুলো ঠিক আছে কি? এই আর কি চেক করতে পারেন ভাই এসইও ইয়ার ক্ষেত্রে? মোটামুটি এই দুটো জিনিস চেক করলেই হবে। এটা এতটুকু চেক করলে আমাদের হবে, ওকে আছে ওকে নেই, যদি না থাকে ভাই তাহলে এটা আমার করে দিন। তখন আপনি এই জায়গাটা হচ্ছে যে এসইও, এটা কিন্তু আপনার আমার মার্কেটিং এর ফাইল, তার মানে এখানে আপনিও কিছুটা পারদর্শী। এখানে আপনি বলতে পারেন যে ভাই তুমি একটু যেহেতু এটা তো আপনার মার্কেটিং এর ভাই, আপনিও জানেন সেও জানেন, সে আপনার উপর সে ইয়া করবে না ভাই, তার ইগো থাকবে না। এখানে আপনি বলতে ভাই এখানে আপনিও যতটুকু জানেন আপনিও জানেন, সে যতটুকু জানে আপনিও কম জানেন। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই তুমি সার্চ কনসোল ইন্ডিকেট করে দাও, মানে ওখানে করলে ইন্ডেক্সিং হয়ে গেল। দেন হচ্ছে ভাই তুমি অন পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন গুলো অ্যাড করে দাও, দিয়ে তুমি এটা কথা বোঝা গেছে স্যার? এই হলো মোটামুটি আমাদের পড়াশোনা আর কি। আমরা এই জিনিসটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। এই জিনিসটা আজকে আর না পড়ায়, নেক্সট ক্লাস আমাদের কবে যেন? ফ্রাইডেতে, না? ফ্রাইডেতে মোটামুটি এটা আমরা, এখানে আমাদের আরো অনেক পড়াশোনা আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আমাদের খুব সুন্দর করে আলোচনা করতে হবে। এই ক্লাসটা আমাদের 2 ঘন্টাও লেগে যেতে পারে। মানে এইটার হচ্ছে যে তোমার 3টা অংশ আছে, এই 3টা অংশে এক একটা অংশ আমাদের এরকম সময় লাগবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে মেন খেলা। হ্যাঁ, মেন খেলা আসলে সবগুলোই, কারণ সিআরও মানেই স্মল চেঞ্জ বিগ ইম্প্যাক্ট, স্মল চেঞ্জ বিগ ইম্প্যাক্ট, এটা হচ্ছে সিআরওর মিনিং। কথা বোঝা গেছে স্যার? কারো কোনো কথা আছে স্যার? কারো কোনো কথা আসেনি? বন্ধ করে দিছি নাকি? বাক্সাতে তাকে কাইডা নিচ্ছি, তাই তো? কারো কোনো কথা আছে? ভাইয়া ব্যবহারে সন্তুষ্ট নাকি? জি ভাইয়া, ব্যবহার আপনার বুঝানোতে 100% স্যাটিসফাইড ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, ইয়ে আউটসাইড, যে মানে আমাদের ক্লাসের বাইরে গিয়ে কি কিছু মানে কথা বলতে পারি, একটা জিনিস জানার ছিল আর কি। বুঝিনি, আরেকবার বলেন। আমাদের যে আজকের যে ইয়াটা হইলো আর কি, ক্লাসটা হইলো, এটার মানে আউটসাইডে কি কিছু আমি মানে জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন, শুনে দেখি আমরা। আমি মানে আমার একটা কাস্টমারের ইয়াতে কাজ করছিলাম আর কি। তো ওর শপিফাই ডেটা লেয়ারে আপনার হচ্ছে কনভার্সন প্রায় মানে একই কনভার্সন 2বার হয় আর কি। বস, আমার তো মনে হয় এইটা আমরা এই রেকর্ড বন্ধ করি, তারপরে আপনারা আলোচনা করেন, এর ওকে মধ্যে এটা ওকে নিয়ে আসছেন। হ্যাঁ, ওকে 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 ঠিক আছে। এটা ধরেন আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমরা ফোকাস থাকতে চাই, এই আর কি। এরপরে আমি না এই রেকর্ড জন্য বন্ধ করতেছি, এরপর আপনার সারা রাত গল্প করবেন। না না ঠিক আছে, আমি আউটসাইড বলতে বুঝতে পারছি, হয়তো এইটা রিলেটেডই আরো আউট কোনো কিছু আমি মিস করলাম কিনা সেই ও বিষয়ে আচ্ছা আচ্ছা বলবেন। আচ্ছা আচ্ছা, না কারো কোনো কোশ্চেন ছিল না এই জন্য জিজ্ঞেস করলাম আর হ্যাঁ হ্যাঁ, no, ঠিক আছে ঠিক আছে। সরি। আচ্ছা, আমাদের ইয়া থাকবে হচ্ছে বস, তাহলে আমাদের ধরেন হোমওয়ার্কের মধ্যে যদি আমাদের থাকে, তাহলে তুমি যে ওয়েবসাইট স্পিড, এই মানে মানে ইয়াটা হলো বস, তুমি এইটার হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নাও, তার হচ্ছে তুমি চেক করো, ক্লায়েন্টকে সুন্দর করে রিপোর্ট পাঠাও। তারপরে হচ্ছে তুমি স্মার্ট সার্চের ক্ষেত্রে তুমি ইয়া করো, তার মানে আমরা স্মার্ট সার্চের ক্ষেত্রে তোমার ইয়া করো, তবে মোবাইল রেসপন্সিভনেস চেক করে তুমি ক্লায়েন্টকে একটা রিপোর্ট জেনারেট করো, অন পেজে শেয়ার করে। এটা কিন্তু বস একটু করেন না ভাই, খুব ভালো হবে। দেখেন আপনি যে কোনো ওয়েবসাইট নিয়ে করেন, দেখেন একটা পোর্টফোলিও, জানেন, খুব ভালো হবে। এটা করে ফেলেন ভাই। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনি ধরেন যে আহ আমার একটা কথা ছিল। হুম হুম বলেন ভাই, শুনতেছি তো। আপনার 4 নম্বর ক্লাসটা করার পর আমার প্রিভিয়াস একজন ক্লায়েন্ট আমাকে সকালে লিঙ্ক পেজ দিল। ওইগুলো হচ্ছে কি ওনার আর কি গুগল অ্যাডস ক্যাম্পেইন চলছে, ওগুলো আমি দেখি। হুম। ওইগুলাতে একটু কিছু প্রবলেম আছে। তো আমি ফার্স্টে নিতে হয়েছিলাম না, বাট যেহেতু আপনার 4 নম্বর ক্লাসটা করছি, করার পর মনে হয়েছে যে না, ওই বিষয়গুলা দেখলে হয়তো আহ হইতে পারে কিছুটা, মানে এখানে তো আমি কিছুটা করছি, বাট আমি জানি না আসলে কতটুকু হয়েছে। তো এটা যদি, এটা কি মানে সাপোর্টে বা এরকম ভাবে কোনো কোনো কোন স্টাইলে রিভিউ করানো যাবে? আমাদের বা সাপোর্ট নেওয়ার প্রথম শর্ত কি জানেন? একজন বলে দেন তো ভাই। কোর্স শেষ করতে হবে বস।
এক্স্যাক্টলি। আর কোর্স শেষ করার পরে সাপোর্টই লাগবে খুব কম, 5%, 5% লাগবে, ওই যে 0.5 ওই যে 4 নাম্বার ক্লাসটা করার পর যে আপনি সুযোগ বলছিলেন নেই, যে সুযোগ নেই, তো সুযোগ ওইটা হচ্ছে কি আমি করছি আর কি, তো ওটা 4 আসলে নম্বর রিয়েল ক্লাসে আপনারা ক্লায়েন্টের যে কাজে কথাগুলো করছি। বলছেন না, পরের ক্লাসে যাওয়ার পরে বলবেন যে 4 নম্বর ক্লাসের অনেক কিছু, মানে 5 নম্বর ক্লাসে যাওয়ার পরে, মানে এর পরবর্তীতে আমাদের ক্লাস হবে না 6 নম্বর, 6 জি নম্বর ক্লাসে আমরা যে 4 নম্বর ক্লাসে যে ডিসকাস গুলো হয়ে অনেকেই যে একজন বললো না খুব খুশি হয়েছি ভাই, নেক্সট ক্লাসে ওইটার বাপ আসতেছে, সেটা দেখবেন যে আরো ইন্টারেস্টিং। তো তখন আপনার দেখা যাচ্ছে সাপোর্টই লাগবে। এই জন্য হচ্ছে যে দেখবেন আমাদের পোলাপান যারা সাপোর্ট চায় তারা আমাদের কোর্স গুলো সম্পন্ন করে, এই আর কি। বাট ঠিক আছে। আপাতত এই বিষয়ে সাপোর্ট দিতে পারবো না, বাট এখানে স্যার আমি অনেকেই আপনার আছে রেকর্ড দিবে আপনাকে। ব্যাচের স্টুডেন্ট, হুম, কখনো লাইভ লাইভ কোর্সে করা হয় না, এটা ফার্স্ট আপনার জি। সাথে। আরেকটা কি যেন ছিল ভাই, মোবাইল বস রেসপন্সিভ। গত দিনের অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে বস অনেক কিছু শিখলাম। গত দিনকে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে একটা প্রোডাক্ট আমি বাই করছিলাম, ওখানে সব টেস্ট লিখে ইমেল নাম্বারটা শুধু আমার দিয়েছিলাম। এখন ওই লোক হচ্ছে ইমেইলে নক করে যে ভাই কিসের টেস্ট করলেন, 14,000 টাকা আপনি প্রোডাক্ট কিনলেন। পরে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আর কি বললাম, আমি বললাম যে ভাই আমি এটা নিয়ে একটা ইয়ে করতেছি, আমার অ্যাসাইনমেন্ট ছিল ওটা কমপ্লিট করলাম। তো বলছে এটা নিয়ে আসলে তাহলে আমাকে হেল্প করা যায় কিনা। আমি বললাম বস আমি তো নতুন, তো আমি আপাতত হেল্প করতে পারতেছি না। তো অন্যান্য যদি ইয়া থাকে ডিজিটাল মার্কেটিং এ, তো বলছে ভাই তাহলে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এ ভাই আমি তাহলে হেল্প করতে পারি। এইবার ভাই আর কি গতকালকে একটা অ্যাসাইনমেন্টটা করার পরে ওখানে শুধু আমার ইমেলটা দিছিলাম, দেখে অ্যাসাইনমেন্টটা করে বস অনেক কিছু শিখছে ওখান থেকে। অ্যাসাইনমেন্টটা খুবই দরকার ছিল বস। অ্যাসাইনমেন্টটা ভালো হয়েছে আমি দেখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, একটু করার চেষ্টা করেন, ভালো কিছু হবে। এখন এই কথাগুলো গাল গল্প না ভাই, এই কথাগুলো এখন হচ্ছে যে মানে প্রুভড মেথড, কারণ প্রিভিয়াসলি অনেক পোলাপান ভালো করেছে। একটু করার চেষ্টা করেন, অনেক কিছু হবে। ঠিক আছে, এই হলো রেকর্ড বন্ধ। গতদিন মনে হয় আপনারা গল্প করতে করতে ইয়া হয়ে গেছে,